শুভ সকাল। আমি ডাক্তার শাহজাদা সেলিম, সহযোগী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছি এবং আজকের সকলকে যে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি বিশেষজ্ঞ অভিমত, সেটি বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির থাইরয়েড টাস্ক ফোর্স আয়োজিত নবিস্তা সাপোর্টেড একটি আলোচনা অনুষ্ঠান, যেখানে আমরা একটু পরেই সকলের সাথে পরিচিত হব। বাংলাদেশের স্বনামধন্য বিশেষজ্ঞগণ বিভিন্ন বিভাগের যুক্ত হয়েছেন, তার কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। আমরা মনে হয় অনেকেই ইতিমধ্যে জেনে গেছি, আজকে বিশ্ব থাইরয়েড দিবস। সারা পৃথিবীর প্রায় সকল দেশেই এটি উদযাপিত হয়। কর্মকাণ্ডের ধরন হয়তো বিভিন্ন রকম আছে, কিন্তু আমরা থাইরয়েড টাস্ক ফোর্স বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি থেকে আজকের বিশেষজ্ঞ অভিমতের আয়োজন করেছি এই কারণে যে থাইরয়েডের সমস্যার রোগী এমন কোনো মেডিকেল ডিসিপ্লিন নাই যেখানে যাচ্ছে না। সুতরাং যদি আমরা থাইরয়েডের সেবাকে উন্নত করতে চাই, সকল বিশেষজ্ঞজনের মতামত নিতে হবে, তাদের সুবিধা অসুবিধা কিভাবে উন্নতি করা যায় সে চেষ্টা করতে হবে। আমরা সেই মতামতগুলোই এখন জানতে পারবো। আজকে আমি সকলকে পরিচিত করার জন্য সকলেই স্বনামধন্য, তবুও জাস্ট নাম এবং পদবি বলছি। আমার বাম দিকে প্রফেসর ফারুক পাঠান স্যার ডাইরেক্টর বারডেম একাডেমি হিসেবে কর্মরত আছেন। বাংলাদেশে এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে যারা আমরা কাজ করছি প্রায় সবাই সরাসরি স্যারের ছাত্র অথবা স্যারের ছাত্র। আর সবচেয়ে আমাদের আনন্দের ব্যাপার হলো বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির স্যার চিফ প্যাট্রন হিসাবে এখনো লাগাতার কাজ করে যাচ্ছেন এবং আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। স্যারের পরে এইচ.এম. নাজমুল হাসান স্যারের মেডিসিনের ক্ষেত্রে আমরা বলতে পারি একজন দিকপাল। আমি খুব গর্বিত যে আমি মেডিকেল কলেজে পড়ার সময় স্যারের ছাত্র হওয়ার সৌভাগ্য হয়েছিল। স্যার ঢাকা মেডিকেলের মেডিসিনের হেড অধ্যাপক হিসেবে অবসরে গিয়েছেন, তারপরে এখন অনারারি অধ্যাপক হিসেবে আছেন পপুলার মেডিকেল কলেজে। কিন্তু বাংলাদেশের যে লিডিং ইন্টার্নিস্ট সোসাইটি যেগুলো আছে, অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ান বাংলাদেশ এবং বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন, তার সর্বোচ্চ পদে সভাপতি হিসেবে স্যার সেবা দিয়েছেন এবং আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ানেরও বাংলাদেশের গভর্নর হিসেবে কাজ করেছেন। স্যারের সুদীর্ঘ অভিজ্ঞতা রয়ে গেছে। আমরা আজকে এখান থেকে স্যারের মতামত নিব। এরপরে প্রফেসর হাফিজুর রহমান স্যার ঢাকা মেডিকেল থেকে অধ্যাপক এন্ডোক্রাইনোলজি হিসেবে অবসর নেবার পরে এখন সিনিয়র কনসালটেন্ট এন্ডোক্রাইনোলজি ইউনাইটেড হসপিটালে কাজ করছেন, কিন্তু সবচেয়ে বড় পরিচয় আজকের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির উনি সভাপতি হিসেবে কাজ করছেন। এরপরে প্রফেসর ডক্টর সৈয়দ জাকির হোসেন স্যার ইন্টার্নিস্ট মেডিসিন স্পেশালিস্ট, কিন্তু বর্তমানে লাইন ডাইরেক্টর নন কমিউনিকেবল ডিজিজ হিসেবে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত আছেন এবং আমরা খুবই গর্বিত যে স্যার নিজের ভিতর থেকে আমাদের এন্ডোক্রাইনের প্রায় সকল রোগী কিন্তু নন কমিউনিকেবলের আওতাভুক্ত, সেখানে তার নিজে থেকে তাগিদ বোধ করেন এবং আজকে আমরা খুব গর্বিত যে স্যারকে আমরা পেয়েছি। স্যারের কাছ থেকে ইন্টার্নিস্ট এবং সরকারের পক্ষ থেকে আমরা মতামত আশা করব। এরপরে আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার শামসাদ জাহান ম্যাডাম। এন্ডোক্রাইনের একটা বড় ফিল্ড, বাংলাদেশে যারা সেবা দিচ্ছে বারডেম, সেখানে অবস্টেট্রিক গাইনোকোলজির অধ্যাপক হিসেবে কর্মরত আছেন এবং ওনাকে কিন্তু বরাবরই ডায়াবেটিস এবং থাইরয়েডের রোগীর সাথে খুব বেশি জীবন কাটাতে হচ্ছে, সুতরাং আমরা তার একটা মতামত পাবো। এরপরে যে আছেন মেশকাত স্যারের, উনি কিন্তু এন্ডোকার্ডিওলজিস্ট, শুরু করেছিলেন বিশেষজ্ঞ এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে, পরে কার্ডিওলজিস্ট হিসেবে সুদীর্ঘ জীবন সেবা দিচ্ছেন এবং আমাদের তখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল, স্যার যখন অবসরে যান সেখানে চেয়ারম্যান হিসেবে ছিলেন এবং আমরা এন্ডোক্রাইনোলজিস্টগণ স্যারকে খুবই আমাদের ফ্যাটার্নিটির মেম্বার হিসেবে, স্যার লাইফ মেম্বার আমরা সবসময় পাই এবং আজকে স্যারকে দুদিক থেকেই, তিন দিক থেকে বরং বলতে পারবেন, একজন কার্ডিওলজিস্ট, এন্ডোক্রাইনোলজিস্ট এবং অন্যদের মতামতের পক্ষ থেকে। এরপরে নবিস্তা থেকে এখানে যুক্ত হয়েছেন মোহাম্মদ আশফাক উদ্দিন, এক্সিকিউটিভ ডাইরেক্টর মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল, তারা ফার্মাসিউটিক্যালের পক্ষ থেকে মতামত দিবেন। অধ্যাপক ডাক্তার শাহিদা শওকত আমার জুনিয়র, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অধুনা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সে অধ্যাপক রেডিওলজিতে কর্মরত আছেন। রেডিওলজির একটা বিশাল গুরুত্বপূর্ণ অংশ রয়ে গেছে থাইরয়েডের সাথে, সেটি আমরা ওনার কাছ থেকে জানবো। ডাক্তার মারুফা মুস্তারি সহকারী অধ্যাপক আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে কাজ করছেন এবং বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি, এবং উনি অন্য একটা টাস্ক ফোর্সও লিড দেন, যেটা অন্য সময় আমরা হয়তো জানতে পারবো। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে এখানে সকল ডিসিপ্লিন নেই,
কিন্তু সবচেয়ে বেশি ঘনিষ্ঠভাবে কাজ করতে হতে থাইরয়েড নিয়ে সেই ডিসিপ্লিনগুলো এখানে যুক্ত হয়েছেন। আমরা এখন একে একে যে ডিসিপ্লিনের আমরা হয়তো বাম দিক থেকে শুরু করি, স্যাররা তাদের মতামত দিবেন। এই মতামতগুলো নেবার পরে আমরা হয়তো কারা কোনো বিশেষ কিছু বলার থাকে আবারও সেখানে ফিরে আসবো। ফারুক পাঠান স্যার। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ডক্টর সাজাদুল সেলিম সবাইকে ইন্ট্রোডিউস করার জন্য। আজকে আমরা এখানে সমবেত হয়েছি একটা ভেরি অসপিশিয়াস ডে ইন দ্য মেডিকেল ফিল্ড, ডিএসপি থাইরয়েড ওয়ার্ল্ড থাইরয়েড ডে। যেটা অলরেডি সাজাদুল সেলিম বলেছেন যে থাইরয়েড ডিসঅর্ডার এমন একটা এন্ডোক্রাইন ডিজিজ যার সাথে মেডিকেল ফিল্ডের সবাই কিছু না কিছুভাবে জড়িত। রোগীগুলি সব ফিল্ডেই যাতায়াত করেন। সেই হিসাবে আজকের যে এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে আজকে যে আলোচনাটা হতে যাচ্ছে, যে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি টাস্কফোর্স থাইরয়েড টাস্কফোর্স কর্তৃক আয়োজিত এবং নবিস্তা কর্তৃক সাপোর্ট করা হিসেবে আমি মনে খুবই গুরুত্বপূর্ণ আজকে একটা আলোচনা অভিমত আমরা পাবো আজকে এখান থেকে। যে এবারকার সবাই জানেন যে এবার থাইরয়েড ওয়ার্ল্ড থাইরয়েড ডে থিম হলো থাইরয়েড ডিসঅর্ডার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিন্তু আমাদের যে প্রত্যেক দেশের পরিপ্রেক্ষিতে চিন্তা করে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি থাইরয়েড টাস্কফোর্স এটাকে অন্যভাবে আমরা উদযাপন করতে চাচ্ছি, বিকজ ওয়ার্ল্ড থাইরয়েড ডের একটা মূল উদ্দেশ্য হলো অ্যাওয়ারনেস তৈরি করা। সে হিসেবে আমাদের দেশে যারা আমরা বাস করছি বেশিরভাগ মানুষই জানে না থাইরয়েড ডিসঅর্ডার আছে। যদি আমি পরিসংখ্যান কথা চিন্তা করি, নিয়ারলি 20 to 30% অফ হোল পপুলেশন অফ বাংলাদেশ পিপল সাফারিং কিছু না কিছু থাইরয়েড ডিসঅর্ডার না ভুগছেন, কিন্তু তাদের মধ্যে সেই অ্যাওয়ারনেস নাই, তারা জানে না, আনডায়াগনোজ থেকে যাচ্ছে। সেই হিসেবে যদি আমরা ধরি যে একটা বিরাট গোষ্ঠী যারা থাইরয়েড ডিসঅর্ডারে ভুগছে তাদেরকে কীভাবে আমরা বেস্ট সেবা দিতে পারি, আজকের এই অভিমত থেকে আমরা সেটা তুলে আসার চেষ্টা করব। এবং আমি অলরেডি বলেছি থাইরয়েড ডিসঅর্ডার অনেক রকমই আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো থাইরয়েড গ্ল্যান্ড কাজ করছে না, থাইরয়েড হরমোনের ঘাটতি, যেটাকে আমরা হাইপোথাইরয়েড বলি, এই রোগীর সংখ্যাই অনেক বেশি। এবং সেটা চিন্তা করলে প্রায় নিয়ারলি 20 times হায়ার ইন দ্য ফিমেলস দেন দ্য মেল, অর্থাৎ আমাদের জনগোষ্ঠীর 50% কিন্তু ফিমেল। শেষে কিন্তু এই ফিমেলটাই বেশি আক্রান্ত এখানে, এবং তার কারণে রিপ্রোডাক্টিভ লাইফের সাথে একটা উৎপদ জড়িত থাইরয়েড ডিসঅর্ডার, সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। সেই হিসেবে আজকে আমরা সব ডিসিপ্লিন গাইনোকোলজিস্ট আমরা এখানে সাথে অসম্মত হয়েছি। আশা করি আমরা কিভাবে এই থাইরয়েড রোগটাকে জানবো, মানুষকে কীভাবে অ্যাওয়ার করব, এবং আর্লি স্ক্রিনিং খুবই ইম্পর্টেন্ট বিষয়। আর্লি স্ক্রিনিং করতে পারলে অবশ্য আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারবো এবং সুস্থ থাকার একটা বিষয় আসবে এখানে। আর্লি স্ক্রিনিং কাদেগুলা করবো এটা দিক নির্দেশ আমরা আজকে পাবো অবশ্যই। ইট স্টার্টেড ফ্রম দ্য ডিজিজ স্টার্টেড ফ্রম দ্য আর্লি লাইফ, ইভেন কি মাদার্স হোম থেকে শুরু হতে পারে। কনজেনিটাল হাইপোথাইরয়েড থেকে, কনজেনিটাল হাইপোথাইরয়েড কম না আমাদের অনেক, কিন্তু অনেক বেশি ইফ ইউ কম্পেয়ার আদার ওয়ার্ল্ডস চিন্তা করলে কনজেনিটাল হাইপোথাইরয়েড বেশি। এবং আর্লি ডায়াগনোস করতে পারলে একটা বাচ্চা, সুস্থ বাচ্চা আসবে, সুস্থ মানসিক গঠন আসবে, দৈহিক গঠন আসবে। পৃথিবীর সব দেশই চায় একটা সুস্থ মানুষ, সুস্থ মেধা। সেই হিসাবে বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে? বাংলাদেশের মানুষের সুস্থ মেধা আমরা নাগরিক চাই। সেক্ষেত্রে আর্লি ডায়াগনোসিস স্ক্রিনিং প্রোগ্রাম ইন দ্য ইনফ্যান্ট বা যেটা বলে নিউবর্ন বেবি একটা ইম্পর্টেন্ট বিষয়। সেকেন্ড বিষয় হলো যেটা ফিমেল যে বেলা, আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে রিপ্রোডাক্টিভ লাইফ স্টার্টিং ফ্রম দ্য অনসেট অফ মেনস্ট্রুয়াল সাইকেল, এবং যেটা হলো যে আমাদের ফার্টিলিটি, এগুলো একটা বিরাট ফ্যাক্টর। সেই হিসাবে গাইনোকোলজিস্টের ভূমিকা এখানে বেশি। আমি মনে করি যেহেতু ডিজিজটা খুবই ইউনিভার্সাল, সারা দেশ বাংলাদেশে যেটা প্রভাবিত অনেক বেশি আছে, ইউনিভার্সাল স্ক্রিনিং খুব ইম্পর্টেন্ট। আমি মনে করি ইন দ্য গাইনোকোলজি সাইড থেকে যে প্রেগনেন্সি শুড বি প্ল্যান্ড ওয়ে, অ্যান্ড প্ল্যান্ড প্রেগনেন্সি হতে গেলে আমার স্ক্রিনিং প্রোগ্রাম বিফোর গোয়িং টু প্ল্যান অফ প্রেগনেন্সি শুড বি ডান, থাইরয়েড ফাংশন ঠিক আছে কিনা দেখা, এবং আর্লি অ্যান্টিনেটাল পিরিয়ডে, ফার্স্ট অ্যান্টিনেটাল পিরিয়ডে শুড বি স্ক্রিন। নেক্সট পয়েন্ট যেটা আমার আর্লি ডায়াগনোসিস, যা নিউবর্ন বেবির স্ক্রিনিং প্রোগ্রামটা ইম্পর্টেন্ট। যেহেতু আমাদের প্রকোপটা বেশি, আমি মনে ইউনিভার্সাল স্ক্রিনিংটা খুব ইম্পর্টেন্ট আমাদের এখানে, সেটা নিউবর্ন বেবি হোক অথবা রিপ্রোডাক্টিভ লাইফে অনসেট বা ডিউরিং রিপ্রোডাক্টিভ লাইফে হোক। নেক্সট পয়েন্ট যেটা হলো আমার যে আমাদের হেলথ চেক আপগুলি হয়, অ্যানুয়াল চেক আপগুলি হয়, বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন সার্ভিসে হয়। এই সার্ভিসে আমার অবশ্যই থাইরয়েড স্ক্রিনিংটা ইনক্লুড করা উচিত আমি মনে করি। আমি মনে এই দিক থেকে আমি যাতে আলোচনা করতে পারি আজকে, আমরা একটা ভালো একটা নির্দেশনা পাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। নাজমুল হাসান স্যার। আসসালামু আলাইকুম। আজকে থাইরয়েড টাস্ক ফোর্স বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি আয়োজিত আজকে থাইরয়েড
ওয়ার্ল্ড থাইরয়েড ডে উপলক্ষে আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে মাল্টিডিসিপ্লিনারি যে স্পেশালিস্ট তাদের উপস্থিতিতে আমাকে আমন্ত্রণ জানানো এবং উপস্থিত থাকার জন্য আমি আসলে অনার্ড এন্ড প্রিভিলেজড। আমি যেহেতু ইন্টার্নিস্ট এবং জীবনে একটা বিরাট সময়ই আন্ডার গ্রাজুয়েট টিচিং এর সাথেই জড়িত ছিলাম, তো সেই হিসাবে আমার কাছে অন্য অনেক অসুখের ভিতরে যে কোনো ভাবে হোক থাইরয়েড ডিজিজের উপরে একটা দুর্বলতা ছিল। তো থাইরয়েড আমরা সব সময় ইভেন স্টুডেন্টদের পরীক্ষার সময় ধরতাম যে থাইরয়েড ডিসঅর্ডার যেমন হাইপোথাইরয়েড, হাইপারথাইরয়েড কোন কোন স্পেশালিস্টের কাছে যেতে পারে এবং গেলে কি উপসর্গ নিয়ে যেতে পারে। তো এমন কোন স্পেশালিস্ট নাই যেখানে যার কাছে থাইরয়েড ডিসঅর্ডার গুলো যেতে পারে। তার মানে হলো এই পেশেন্ট গুলো কিন্তু সবারই, সব ধরনের ডাক্তার যদি আমরা চিন্তা করি কমিউনিটি, সবারই এটা সম্বন্ধে একটা সাম্যক একটা ধারণা থাকা দরকার। সেই হিসাবে আজকের যে ওয়ার্ল্ড থাইরয়েড ডে, এটার গুরুত্ব কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটেও একটা বিশাল। তা আমি বলবো যে আজকের এই অনুষ্ঠানটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আমি যদি বলি যে ভাগ করে যে থাইরয়েড ডিসঅর্ডার গুলো যে কয়টার, ইভেন আয়োডিন ডিফিসিয়েন্সি কয়টার হতে পারে, হাইপার ফাংশন, হাইপোফাংশন, থাইরয়েডাইটিস এবং ম্যালিগনেন্সি এবং অন্য যা থাকুক। তো থাইরয়েড ডিসঅর্ডার গুলোর কতগুলো পিকুলিয়ারিটি আছে যেগুলো খুব স্লোলি গ্রোয়িং এবং একটা বিরাট সংখ্যক মানুষ, ইভেন উন্নত দেশেও বলে বিভিন্ন দেশে 10%, 15% লোক জানেই না যে তার থাইরয়েড ডিজিজ আছে। আমাদের দেশে তো আমার মনে হয় ম্যাগনিটিউড অফ প্রবলেম তার চেয়ে অনেক বেশি হবে। তাহলে অনেক মানুষই আমাদের দেশে জানেই না যে তাদের থাইরয়েডের অসুখ আছে। তাহলে এইসব মানুষগুলো কিভাবে তাদেরকে আমরা এটা ডিটেকশন করা যায়, এটা আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট। যেমন প্রেগনেন্সি আলাপ হলো যে প্রেগনেন্সি, ইনফেন্সি, এটার সময় থাইরয়েড হরমোনসটা একটা ভেরি ইম্পর্টেন্ট হরমোন, যেটা ইভেন ডিউরিং নিউনেটাল পিরিয়ডে যদি তার এটা কম থাকে তার ব্রেন ডেভেলপমেন্ট, নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টই হবে না। তাহলে এটা যদি আমরা কত আর্লি ডিটেক্ট করতে পারি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড হলো চিকিৎসার দিক থেকে আমি বলবো যে চিকিৎসার দিক থেকে একটা অলওয়েজ একটা কম্বাইন্ড চিকিৎসা দরকার। যেমন অনেক অসুখেরই থাইরয়েডের মেডিসিন, এন্ডোক্রিনোলজি, সার্জারি, নিউক্লিয়ার মেডিসিন, আমাদের সম্মিলিত একটা ডিসিশন দরকার যে ইন্ডিভিজুয়ালাইজেশন, এই পেশেন্টের জন্য আমার মেডিসিনের চিকিৎসা দরকার না সার্জারির চিকিৎসা দরকার, নাকি আমি নিউক্লিয়ার মেডিসিনের হেল্প নিব। তো সেই হিসাবে আজকের যে অনুষ্ঠান, আমাদের মাল্টি ডিসিপ্লিনারি অনুষ্ঠান, এটা আসলে কিন্তু এটা অ্যাওয়ারনেসটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, এটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি বলবো যে শুধু যারা জানে তারাও কিন্তু চিকিৎসাটা, সঠিক চিকিৎসাটা, যেমন যাদের হাইপোথাইরয়েড তারা যে চিকিৎসা পাচ্ছে, সঠিক চিকিৎসা সঠিক ডোজে পাচ্ছে কিনা মনিটরিং ওটা ঠিক মতো হচ্ছে না। তো সেই হিসাবে আমরা বলবো যে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইভেন আমি আমার চিকিৎসা ইয়েতে অভিজ্ঞতা তো অনেক সময় ইভেন থাইরয়েড ম্যালিগনেন্সি, ইয়াং মেয়েদের দেখা গেছে সিএ থাইরয়েড, সে কিন্তু খুব লেট ডায়াগনোসিস, কিন্তু আর্লি ডায়াগনোসিস হলে যেসব কিউরেবল ম্যালিগনেন্সি আমরা বলি তার মধ্যে কিন্তু সিএ থাইরয়েড একটা খুবই ইম্পর্টেন্ট একটা ডিজিজ। তো এই আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা যদি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো সবার মধ্যে মানুষের অ্যাওয়ারনেসটা যদি গ্রো করতে পারি, আমাদের চিকিৎসা শাস্ত্রের বাংলাদেশে চিকিৎসা শাস্ত্র প্রেক্ষাপটে নিশ্চয়ই আমরা সবাই একটা অবদান রাখতে পারবো। আজকে এটুকু বলে আমি আপাতত থামতেছি। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। প্রফেসর হাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা সবাই জানি যে আজকে বিশ্ব থাইরয়েড দিবস, যেটা আমাদের ফারুক পাঠান স্যার বলেছেন, এবং আজকে হচ্ছে যে এই পরবর্তীতে এই এক সপ্তাহকে বলা হচ্ছে যে ওয়ার্ল্ড থাইরয়েড অ্যাওয়ারনেস উইক। তো এই অ্যাওয়ারনেস উইকের উদ্দেশ্যই হচ্ছে যে এই রোগ সম্বন্ধে আমাদের জানা, এই রোগ সম্বন্ধে মানুষকে অ্যাওয়ার করা, এবং এই বছরের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে এই থাইরয়েড রোগকে প্রতিরোধ করা এবং এটাকে প্রাথমিক অবস্থায় শনাক্ত করা। তো আমরা এতক্ষণ কিন্তু আলাপ হচ্ছিল, ফারুক পাঠান স্যার বলেছেন যে এই রোগের ভয়াবহতা কেমন, এবং শুধু এই রোগ, এই আমরা ইদানিং দেখছি যে এমনকি ডায়াবেটিসের থেকেও এই রোগের প্রকোপটা বেশি।
বলা হচ্ছে যে আর 20 থেকে 30% মানুষ এই থাইরয়েড রোগে আক্রান্ত। তো বাংলাদেশের কোনো সঠিক আসলে সমীক্ষা নাই, তবে ছোটখাটো যেসব সমীক্ষা আছে তার আলোকেই দেখা যাচ্ছে যে বাংলাদেশে আনুমানিক প্রায় 20%-এর মতো থাইরয়েড বিভিন্ন থাইরয়েড রোগে আক্রান্ত, এবং বলা হয় অ্যারাউন্ড 7 to 8%-এর মতো তাদের আমরা বলি যে এই যে গলাটা ডিফিউজ এনলার্জমেন্ট, যে গয়টার যেটা অ্যারাউন্ড 5 to 7%-এর মতো এটা বলা হয় যে থাইরয়েড নোডিউল। হ্যাঁ, এবং হাইপার থাইরয়েড, আমরা বিশেষ করে হাইপোথাইরয়েডের প্রকোপটা বেশি, প্রায় 12%-এর মতো। হাইপার থাইরয়েড প্রকোপটা একটু কম, তবুও 2 থেকে 3%-এর মতো। অর্থাৎ এবং এই যে এই রোগের প্রকোপ, আমাদের স্যার বলছিলেন যে এই রোগের যে উপসর্গগুলো খুবই স্লো, এই জন্য, এবং অনেক সময় অনেকের কোনো সিমটমই থাকে না, এই জন্য অর্ধেকের বেশি রোগী তারা জানে না তারা এই রোগে আক্রান্ত। তো সেই জন্য আমাদের এই রোগের যে উপসর্গগুলো সেগুলো যদি আমরা জানতে পারি, না জানলেও যখন আমাদের সন্দেহ হবে, তাহলে এই রোগটাকে আমাদের কি করতে হবে, শনাক্ত করার জন্য ব্যবস্থা করতে হবে। এবং যদি আমরা শনাক্ত করতে পারি, প্রাথমিক চিকিৎসা করতে পারি, তাহলে এর যে জটিলতাগুলো সেগুলোকে আমরা প্রতিরোধ করতে পারবো। এবং এই রোগটার যে বিশেষ করে এই রোগটার প্রবলেম হচ্ছে যে বেশি শিশু এবং মায়েদের ক্ষেত্রে এর যে জটিলতাগুলো এটা খুবই বেশি, এবং এই রোগটা বেশি কিন্তু হয় মেয়েদের এবং বয়স্ক লোকদের। সেই জন্য আমাদের সবকিছু বিবেচনা করে আমরা যদি এই রোগে অ্যাওয়ারনেসটা বাড়াতে পারি, তাহলেই কিন্তু আমরা এই থাইরয়েড গ্ল্যান্ড এই রোগগুলোকে প্রতিরোধ করতে পারবো এবং প্রাথমিক শনাক্ত করে একটা সঠিক চিকিৎসা দিতে পারবো। ধন্যবাদ। জাকির হোসেন স্যার। ধন্যবাদ যে আমাকে এই বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে বাংলাদেশ থাইরয়েড এন্ডোক্রাইন সোসাইটির থাইরয়েড টাস্ক ফোর্স কর্তৃক আয়োজিত আজকের এই সবাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সত্যি আমি এখানে এসে গর্বিত অনুভব করছি এবং সেই সাথে সুযোগ পেয়েছি কিছু বলার জন্য। আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় 70% মানুষের মৃত্যুর কারণ কিন্তু অসংক্রামক রোগ, এবং অসংক্রামক রোগের ভিতরে থাইরয়েড এর ভিতরে একটা অন্যতম কারণ আছে। তো আপনারা জানেন যে অসংক্রামক রোগগুলোর বৈশিষ্ট্য হলো এগুলোর লক্ষণ খুব একটা প্রকাশ পায় না, যার জন্য আমাদের ভিতরে কিন্তু এগুলোর অ্যাওয়ারনেসটাও কম। রোগীরা কিন্তু ওইভাবে এটার প্রয়োজনীয়তা অনুভব করে না চিকিৎসকদের কাছে যাওয়া, কিংবা জানার পরেও মানে এটাকে যে ফলো আপ করতে হয়, এই রোগগুলো যে মানে বলা হয় রেয়ারলি কিউরেবল, তাহলে এরকম একটা রোগ, তাহলে এটা সারা জীবনের জন্য, প্রায় মানুষের সারা জীবনের জন্যই তাকে এই রোগটাকে বয়ে বেড়াইতে হয়। তাহলে এটাকে নির্দিষ্ট সময় পর পর এই রোগটাকে মনিটর করা এবং তার প্রপারলি তার চিকিৎসাটাকে কন্টিনিউ করা, এবং এই লেভেলটা থাইরয়েড হরমোনের লেভেলটা তাকে মেনটেন করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এতক্ষণ বিজ্ঞ আলোচকদের কাছ থেকে শুনেছি যে এটা আসলে একদম মাতৃগর্ভ থেকে এবং টিল মানে এল্ডারলি মানে ডেথ পর্যন্ত সব বয়সের মানুষই কিন্তু আক্রান্ত হইতে পারে। যদিও নারীরা বেশি আক্রান্ত হয়, কিন্তু পুরুষদের ভিতরে আক্রান্তের হার কিন্তু কম নয়। এবং আপনারা জেনেছেন যে ইতিমধ্যে প্রতি 4 জন বা 5 জনের ভিতরে একজন কিন্তু এই রোগে আক্রান্ত আছে। কিন্তু সেই হিসাবে কিন্তু আমরা রোগীরা তো এর নয়, আমি বলবো যে তরুণ চিকিৎসক যারা আছেন ওনাদের মাঝেও অ্যাওয়ারনেসটা খুবই জরুরি, কারণ ওনারাই প্রথম এই রোগটাকে ডিটেক্ট করবেন। এবং এই সমস্ত রোগের একটা বড় হলো যে আর্লি ডিটেকশন। যদি আর্লি ডিটেকশন হয় তাহলে মানুষ কিন্তু পরবর্তী সিকোয়েন্সগুলো আমরা ফলো করতে পারি, সাবসিকুয়েন্টলি এই রোগগুলোর চিকিৎসা হইতে পারে। এবং পলিসি লেভেলে যেটা দরকার যে বেজ লাইন মানে সিচুয়েশনটা একটা জানা আর কি, আমাদের দেশের বর্তমান কান্ট্রি পার্সপেক্টিভটা কি, এটা ঠিক এখনো পর্যন্ত বড় স্কেলে এই রোগটাকে আমরা মানে দেশের অবস্থানটাকে আমরা নির্ণয় করতে পারিনি। তবে আমাদের যে অপারেশনাল প্ল্যান কাজ করছে, এটা একটা প্রোগ্রাম রাখা হয়েছিল 5th সেক্টর প্রোগ্রামে, কিন্তু যেহেতু আপনারা জানেন যে দেশে একটা ট্রানজিশন পিরিয়ড চলছে এবং ওপি সংক্রান্ত সিদ্ধান্তটা এখনো পুরোপুরি আমাদের কাছে আসেনি। কিন্তু আসুক বা নাই আসুক, আমরা ভবিষ্যতে যেহেতু নন কমিউনিকেবল ডিজিজ একটা বড় অংশ মানুষের মৃত্যুর জন্য দায়ী, সেই কারণে এবং এই রোগের ব্যাপকতার কারণে সামনে আমরা এই বিষয় নিয়ে বৃহৎ পরিসরে যে বাংলাদেশের সিচুয়েশনটা কি সেটা বোঝার আমরা চেষ্টা করব। এবং আপনারা জানেন যে আমাদের একটা বড় সার্ভে হয়ে থাকে, স্টেপস সার্ভে WHO, তো সেখানে যদি আমরা এটার জন্য একটা ফোকাস করতে পারি, আশা করি 2026-এ নেক্সট আমাদের সার্ভেটা অনুষ্ঠিত হবে। সেই সার্ভেতে এই রোগের
কান্ট্রি পার্সপেক্টিভটাকে আমরা ইনক্লুড করার চেষ্টা করব, যদি না কোনো টেকনিক্যাল কোনো যদি প্রবলেম না হয়, মানে টোটালি এটা বাস্তবায়ন করার জন্য বা তুলে আনার জন্য, তাহলে সেখানে হয়তো এটাকে ইনক্লুড করা যেতে পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আমি একটা জিনিস যোগ করি, সকলের মনে হয় একটু জানলে সুবিধা হবে। থাইরয়েড ডিসঅর্ডার কিন্তু ডিজি হেলথের অপারেশনাল প্ল্যানের কোনো জায়গায় ছিল না, গত বছর থেকে যুক্ত হয়েছে প্রথমবার। আমি এই জন্য অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি যে এখন পর্যন্ত মানে পিতৃমাতৃ হারা ছিল, এখন একটি আবাসস্থল পেয়েছে যেখান থেকে থাইরয়েডের জন্য সরকারি কর্মকাণ্ডের জন্য অর্থ বরাদ্দ, কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ তৈরি হয়েছে। ধন্যবাদ স্যারকে। শামসাদ জাহান ম্যাডাম। আসসালামু আলাইকুম। থাইরয়েড দিবস উপলক্ষে এন্ডোক্রাইন টাস্ক ফোর্স আমাকে যে আমন্ত্রণ জানিয়েছেন তার জন্য, সেজন্য আমি ধন্য। আর আমাদের দেশে মায়েদের যে থাইরয়েড ডিসঅর্ডার্স আছে কমনলি, আমরা প্রতি 5 থেকে 10 জন পেশেন্টের মধ্যেই থাইরয়েডের সমস্যা পেয়ে থাকি। আসলে আমরা যে পেশেন্টদেরকে থাইরয়েড ডিসঅর্ডার পেয়ে থাকি তারা আসলে ডায়াগনোসড কেস না। আমাদের কাছে যখন আসেন ওনারা বিভিন্ন সমস্যা নিয়ে, যখনই আমরা টেস্ট করতে যাই তখনই কিন্তু ধরা পড়ছে। এখন যদি আগে থেকেই জানা থাকতো এই কমপ্লিকেশন গুলা হয়তো হতো না, বা গাইনোকোলজিক্যাল যে সমস্যাগুলো হয়ে থাকে থাইরয়েড ডিসঅর্ডার্স নিয়ে, যেমন ব্লিডিং বেশি, ব্লিডিং কম, তারপরে ইনফার্টিলিটির পেশেন্ট অনেক এই হিসাবেই আসে আমাদের কাছে সাধারণত। আর প্রেগনেন্সির সময় যখন আসে তখন মা এবং বাচ্চা দুজনেই আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। কারণ মায়ের যদি থাইরয়েড ডিসঅর্ডার্স থেকে থাকে, প্রেগনেন্সির সময় গর্ভাবস্থায় নানা রকম কমপ্লিকেশন নিয়ে মা আসতে পারেন, এবং বাচ্চা তার উপর ডিপেন্ড করে। যে মায়ের যদি আনকন্ট্রোল যে থাইরয়েড থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারে যেমন মিসক্যারেজ হয়ে যেতে পারে, কনজেনিটাল অ্যাবনরমালিটিস নিয়ে আসতে পারে, প্রিটার্ম ডেলিভারি হতে পারে, আইইউজিআর হতে পারে, প্রিএক্লাম্পসিয়া হতে পারে, হাইপারটেনসিভ ডিসঅর্ডারস হতে পারে, নিউরো ডেভেলপমেন্টাল যেতে পারে। এইসব সমস্যাগুলা উত্তরণ করার জন্য আমাদের অবশ্যই জানা উচিত যে থাইরয়েড আছে কি নাই। এই থাইরয়েডের জন্য আমাদের দেশে আসলে গাইডলাইন নাই যে কিভাবে কি প্রেগন্যান্সির সময় কখন করা হবে, কি করা হবে। আমরা ইউজুয়ালি যে আমেরিকান কলেজ অথবা আরসিইউজ এর গাইডলাইনই ফলো করে থাকি। এই সাবকন্টিনেন্টে যে আমাদের দেশে এশিয়ান কান্ট্রিতে অনেক বেশি প্রকট আকারে কিন্তু থাইরয়েড ডিসঅর্ডারসটা বেশি পরিমাণে পাচ্ছি আমরা। সেই জন্য কমপ্লিকেশন গুলো যদি আমরা অ্যাভয়েড করতে চাই, আমাদের একটা ক্লিয়ার গাইডলাইন থাকা উচিত। ফার্স্ট সেমিস্টারে কতটুকু থাইরয়েড ফাংশন থাকতে হবে, কি করব, কোন টেস্টটা করব। থাইরয়েড ফাংশন টেস্ট কিন্তু আমাদের গরিব দেশের মতো দেশে অর্থনৈতিকভাবে বেশ বেশি হয়ে থাকে। সেই জন্য থাইরয়েড টেস্টটা যেন একটু অনুকূলে থাকে পেশেন্টদের, সেই জন্য আমাদের সেটা চেষ্টা করতে হবে। আর কোন টেস্টটা করব, আমরা যদি থাইরয়েড প্রোফাইল পুরাটাই করি, টিএসএইচ, FT4, FT3 বা কিছু থাইরয়েড অ্যান্টিবডি, এটা হলে পেশেন্টের জন্য বার্ডেন হয়ে যায়। আমরা সাধারণত করে থাকি যে থাইরয়েড টিএসএইচ লেভেলটা দেখি, যখনই টিএসএইচ লেভেল হয় তখন আমরা FT4 কোডের যে থাইরয়েডের ড্রাগটা দিয়ে থাকি। সাধারণত প্রেগনেন্সির সময় আমরা হাইপোটা বেশি পেয়ে থাকি, হাইপার খুবই কম, হাইপার থাইরয়েডিজম। সেই জন্য হাইপোথাইরয়েড, হাইপার যেটাই হোক না কেন, মা এবং বাচ্চা যেন সুস্থ একটা বাচ্চা, এবং একটা সুস্থ বাচ্চা হলে সুস্থ প্রজন্ম হবে আমাদের দেশে। সেই জন্য আমাদের থাইরয়েড ডিসঅর্ডারস এর উপরে আরো বেশি করে রিসার্চ করতে হবে, এবং যে একটা ক্লিয়ার কাট একটা আমরা নীতিমালা আপনাদের মাধ্যমে পেতে পারি ইনশাআল্লাহ। ম্যাডাম, আমি একটা জিনিস যোগ করি এখানে, আমরা আর্লি ডিটেকশনে যেটা বলছি, আমরা আমাদের ইউনিভার্সিটি থেকে একটি গবেষণা পাবলিশ হয়েছে, মোটামুটি ভালো জার্নালে পাবলিশ হয়েছে, যেখানে যারা আগে থেকে জানতো না থাইরয়েডের সমস্যা আছে বা চিকিৎসা পাচ্ছিল না, কিন্তু এখন সন্তান প্রসবের জন্য আমাদের ইউনিভার্সিটি গাইনি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে, এদের মধ্যে 8.6% হাইপোথাইরয়েডিজম ছিল। তাহলে ব্যাপকতার মাত্রাটা কেমন দেখেন? এটা যদি আমরা ধরি যে উপজেলার কোনো হাসপাতাল, সদর হাসপাতাল, তাহলে এটা নিশ্চয়ই আরো বেশি হবে, কারণ এখানে যে রোগীগুলো আছে এরা কিন্তু কোনো না কোনোভাবে স্বাস্থ্যসেবার বলয়ের মধ্যে ছিল। তাহলে স্বাস্থ্যসেবার বলয়ের বাইরে যারা আছে তাদের মধ্যে কিন্তু আরো বেশি হবে। সুতরাং আমাদেরকে খুব জোরে সোরে নামতে হবে। আমার মনে হয় ডিজি হেলথ তো এখানে কিছু উদ্যোগ নিতে পারে যে কিভাবে আমরা আর্লি ডিটেকশনকে করতে পারি, বিশেষ করে প্রেগনেন্সির ক্ষেত্রগুলোতে। ধন্যবাদ ম্যাডাম। মিশকাত স্যার।
আসসালামু আলাইকুম। বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে থাইরয়েড টাস্ক ফোর্স কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানান আমি বিশেষভাবে কৃতজ্ঞ কর্তৃপক্ষের কাছে। থাইরয়েড ডিজিজের সাথে কার্ডিওভাস্কুলার কিংবা হার্টের যে সম্পর্ক সেটা সম্পর্কে বলাই হলো আমার কাজ। আর আজকের দিনে যে মূল প্রতিপাদ্য যে রোগটি যেন অনেক আগেই নির্ণয় হয়, আর্লি ডিটেকশনের ইম্পর্টেন্স, সেটা সম্পর্কে আমি বলার চেষ্টা করব। থাইরয়েড রোগটি যেমন ভ্রূণ অবস্থায় একটি শিশুকে আক্রান্ত করে তার নার্ভাস সিস্টেমকে, তেমনি একজন বয়স্ক মানুষকে কিন্তু যদি থাইরয়েড আর্লি ডিটেক্টেড না থাকে তার কার্ডিওভাস্কুলার সিস্টেমটা আক্রান্ত হয়। মূলত যে দুইটা বিশেষ রোগের এন্টিটি থাইরয়েড ডিজিজের সাথে যুক্ত থাকে হার্ট ডিজিজের সাথে, তা হলো অ্যারিথমিয়া এবং হার্ট ফেলিওর। অ্যারিথমিয়া এবং হার্ট ফেলিওর আমরা জানি যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের অন্যতম প্রধান কারণই হচ্ছে হাইপারথাইরয়েডিজম, আবার হার্ট ফেলিওর হয়ে থাকে হাইপারথাইরয়েডিজমের জন্য। তো এই দুইটি প্রাণঘাতী রোগের যদি আর্লি ডিটেকশন হয় তাহলে এই রোগের গতিবিধি কিন্তু অন্যরকম হয়। অনেক ক্ষেত্রে যখন একটু লেট স্টেজে হার্ট ফেলিওর ডায়াগনোসিস হয় কিংবা লেট স্টেজে অ্যারিথমিয়াটা ডায়াগনোসিস হয়, তার পূর্বের অবস্থায় ফিরে যাওয়া সম্ভব হয় না। কারণ হাইপারথাইরয়েডিজম জনিত হার্ট রোগের যদি আর্লি ডিটেকশন হয় তাকে একদম পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া সম্ভব, কিন্তু একটু লেটে যদি ডায়াগনোসিস হয়ে যায় তাহলে অনেক ক্ষেত্রেই হার্ট ফেলিওর রিভার্স করে না, অনেক ক্ষেত্রে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন রিভার্স করতে পারে না। সেই জন্য একজন কার্ডিওলজিস্ট হিসেবে আমি মনে করি যে অ্যাডাল্ট এইজে, যেমন আমরা মনে করি যে একটা শিশু জন্মের আগে থেকেই তার মায়ের স্ক্রিনিংটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ নিউরোলজিক্যাল যে ডেভেলপমেন্টটা হয় বাচ্চাদের সেটা মাতৃগর্ভেই হয়ে থাকে। মানে অফ সেম নোট আমি এটাও বিশ্বাস করি যে একজন অ্যাডাল্টের একজন প্রাপ্তবয়স্ক মানুষের তার যে প্রাণঘাতী থাইরয়েড থেকে যে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে সেই সমস্যাগুলো কিন্তু অনেকাংশেই কমিয়ে দেওয়া যায়, বিশাল অংশেই কমিয়ে দেওয়া যায় যদি আর্লি ডিটেকশন হয়। কারণ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এমন একটা রোগ, আমরা জানি যে এটা সবচেয়ে মানে ডেডলি বা প্রাণঘাতী যে কমপ্লিকেশন সেটা হলো থ্রোম্বোএম্বোলিজম, এবং এই থ্রোম্বোএম্বোলিজমের সাথে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যে যোগাযোগ, সেই যোগাযোগের ক্ষেত্রে যদি আর্লি ডিটেকশন হয় অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, আর্লি স্টেজে থাইরয়েড ডিটেকশন হয়, তাহলে কিন্তু 80% ক্ষেত্রেই নর্মাল সাইনাস রিদম ফেরত চলে আসে। আবার অনেক ক্ষেত্রে হার্ট ফেলিওর যদি আর্লি স্টেজেই ডিটেক্টেড হয় তাহলে কিন্তু ট্রিটমেন্টের মাধ্যমে প্রায় সম্পূর্ণই রিভার্স করে। তো আমাদের হসপিটাল অ্যাডমিশনের জন্য যদি আমরা বলি যে থাইরয়েডের রোগী কখন হাসপাতালে অ্যাডমিশন হয়, 50% ক্ষেত্রেই থাইরয়েড রোগের হাসপাতালে অ্যাডমিশনের কারণ কিন্তু কার্ডিয়াক কারণ, এবং এই জন্যই হলো যে একজন কার্ডিওলজিস্ট হিসেবে অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্টেন্ট। হাইপোথাইরয়েডিজম আমরা জানি যে স্যাররা বলেছেন, ফারুক পাঠান স্যার বলেছেন এবং আমাদের সেলিমও বলেছেন, সেটা হলো হাইপোথাইরয়েডিজম অনেক প্রিভিলেন্ট একটা ডিজিজ আমাদের দেশে। নাজমুল স্যার নিশ্চয়ই মনে থাকার কথা, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, মেডিকেল স্টুডেন্ট ছিলাম, তখন কিন্তু আমাদের দেশে থাইরয়েড হরমোন অ্যাসেসমেন্ট হতো না। আমরা গ্লুকোজ টলারেন্স টেস্ট দিয়ে বোঝার চেষ্টা করতাম এবং ক্লিনিক্যাল টেস্ট দিয়ে বোঝার চেষ্টা করতাম। কত কঠিন সেই দিনগুলো ছিল, আর এখন কত সহজ হয়ে গেছে, একটা টিএসএইচ দিয়ে এটা ডিটেকশন করা যায়। কাজে এই অ্যাওয়ারনেসটা খুবই দরকার, স্পেশালি আর্লি প্রেগনেন্সি হোক কিংবা স্যার যেটা বলছেন যে প্রি প্রেগনেন্সি প্ল্যানিং এ থাইরয়েড একটা ইন্টিগ্রাল পার্ট হওয়া উচিত। একজন কার্ডিওলজিস্ট হিসাবে আমিও ভাবি যে কার্ডিয়াক যে সমস্ত ডিজিজ আছে সেগুলোর কোমরবিডিটি হিসাবে হাইপোথাইরয়েডিজমের কিংবা হাইপারথাইরয়েডিজমের যে অস্তিত্ব, সেই অস্তিত্বকে নির্ণয় করা খুবই জরুরি। আমরা জানি যে ওয়াইড রেঞ্জ মানে অনেক রকমের রোগের সাথে আসলে হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম যুক্ত। আমি আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে শুধুমাত্র যেটা আমি আমার চোখে এসেছে সেটা সম্পর্কে সামান্য একটু আলোকপাত করতে চাই। সেটা হলো যে হাইপোথাইরয়েডিজমের কমন যে প্রেজেন্টেশন আমরা পাই আমাদের কার্ডিওলজি প্র্যাকটিসে, সেটা হলো যে পেরিকার্ডিয়াল ইনফিউশন। একজন ইকোকার্ডিওগ্রাফার হিসাবে আমার দীর্ঘ অভিজ্ঞতা, আমি এটাকে অনেক ক্ষেত্রে দেখেছি যে পেরিকার্ডিয়াল ইনফিউশন দিয়ে প্রথম হাইপোথাইরয়েডিজম ডায়াগনোসিস হচ্ছে। এটা সবচেয়ে কমন কমপ্লিকেশন যেটা আমরা পাই। আমরা জানি যে হাইপোথাইরয়েডিজমের সাথে আর্লি অ্যাথেরোস্ক্লেরোসিস কিংবা হার্টে ব্লক হওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকে। আমরা জানি যে হাইপোথাইরয়েডিজমের সাথে হাইপার কোলেস্টেরলেমিয়াও খুব যুক্ত থাকে।
কাজেই হৃদরোগের সাথে যে করোনারি আর্টারি ডিজিজ বা হৃদরোগের যে সম্পর্ক নিয়ে পরবর্তী পর্যায়ে হয়তো আলোচনা করব যে থাইরয়েডের সাথে সম্পর্কিত হার্টের রোগগুলো কি কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় থাকবে, সেটা হলো যে অ্যারিথমিয়া বা হৃদস্পন্দনের অনিয়ম, যেটাকে আমরা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বলি, সেটার সাথে হাইপার থাইরয়েডিজম যে সম্পর্ক, এবং সেখানে থাইরয়েড টাস্ক ফোর্সের করণীয় বিষয়টা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা হয়তো আলোচনা করতে পারি, কারণ গাইডলাইনটা খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে যখন আমরা একজন কার্ডিওলজিস্ট হিসেবে আমরা এন্ডোক্রাইন প্রবলেম হাইপারথাইরয়েডিজমকে আমরা মোকাবেলা করি, সেখানে একটা ফিক্সড গাইডলাইনটা খুবই প্রয়োজন হয়ে যাচ্ছে। যদি আজকের অনুষ্ঠান থেকে সেটা সম্পর্কে আমরা কিছুটা আলোকপাত করার সুযোগ পাই, নিশ্চয়ই আমরা সেটা নিয়ে আলোচনা করবো। অনেক ধন্যবাদ। স্যারকে ধন্যবাদ, কারণ শুরুতেই বলেছি স্যার এন্ডোকার্ডিওলজিস্ট, খুব ভালো বলেছেন। আমরা কিন্তু আমার মনে হয় দ্রুতই আমরা থাইরয়েড ডিজঅর্ডার এন্ড কার্ডিয়াক ডিজঅর্ডার নিয়ে কোনো একটা গাইডলাইনের জন্য কাজ শুরু করার চেষ্টা করব। ধন্যবাদ। একটা রেডিওলজিস্ট আছেন ডাক্তার সাইদা চৌকার। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর সাইদা শওকত জেনি। আমি এখন বিএমইউতে প্রফেসর হিসেবে আছি রেডিওলজি এন্ড ইমেজিং এ। প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাচ্ছি থাইরয়েড টাস্ক ফোর্স অ্যান্ড বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটিকে যে এরকম একটি সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং আমাকে এই প্রোগ্রামে ডাকার জন্য। এবং আমি খুবই খুশি হয়েছি যে আমি মোস্ট জুনিয়র হিসেবে আমি এত সিনিয়র স্যারদের সামনে যে কিছু বলতে পারতেছি, এই জন্য নিজেকে অনেক আমি প্রিভিলেজড মনে করতেছি। এখন রোল অফ রেডিওলজি ইন থাইরয়েড ডিজিজেস, ইটস এ ভেরি ভাস্ট অ্যান্ড উই হ্যাভ ভেরি ইম্পর্টেন্ট রোল, আই থিঙ্ক সো। কারণ আপনি দেখেন ম্যাডাম যেমন বললো ইন্ট্রাইউটেরাইন যখন বাচ্চাটা হাইপোথাইরয়েডিজম কিনা, এখানে রোল অফ আল্ট্রাসাউন্ড কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যে আমি যদি দেখতে পাচ্ছি যে বাচ্চার গ্রোথ ঠিক মতো হচ্ছে না, ক্রোনোলজিক্যালি ফিমোরাল লেংথ ছোট হচ্ছে, তার রেশিও ঠিক থাকতেছে না, তখন আমি একটা ডিডি আনতে পারি যে মা হয়তোবা কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম হইতে পারে পেশেন্টটার। তারপরে স্যার যেমন বললেন যে পেরিকার্ডিয়াল ইফিউশন, এটাও কিন্তু আমি ডায়াগনোসিস করবো এক্স রে অথবা আল্ট্রাসাউন্ড দিয়ে। তারপরে যেমন মনে করেন যে আমি যদি ধরি ব্রেন থেকে শুরু করে টো পর্যন্ত এভরিহোয়ার থাইরয়েডের ইফেক্ট আছে। আপনি যেমন চোখেরটাও কিন্তু আমরাই ডায়াগনোসিস করবো সিটি স্ক্যান দিয়ে। সো এই যে আমাদের রেডিওলজির যে একটা বিশাল ভূমিকা আছে আমাদের থাইরয়েড ডিজিজের বিভিন্ন সিস্টেমের উপর ইফেক্টের জন্য, আমি মনে করি যে আমাদের রেডিওলজিস্ট হিসেবে আমরা এটাকে আরো গুরুত্বপূর্ণভাবে কিভাবে আমরা স্ক্রিনিং এর আওতায় আনানো যায়, যে পেশেন্টগুলি থাইরয়েড ডিজিজে ভুগতেছে সেগুলির আমি থাইরয়েড স্ক্রিনিং কোন ইমেজিংটা ভালো হয়। ইউজুয়ালি আমরা এখানে দেখতেছি আল্ট্রাসাউন্ডে বেশি পেশেন্ট আমরা আসতেছে থাইরয়েড আল্ট্রাসাউন্ডের, আমরা যেমন দিনে এখানে 350 পেশেন্টের অলমোস্ট আল্ট্রাসাউন্ড করি, কিন্তু অলমোস্ট দেখা যাচ্ছে 30 to 40 আল্ট্রাসাউন্ড থাইরয়েড আসতেছে। তার মানে থাইরয়েড ডিজিজটা কত দ্রুত হচ্ছে। এখন আমার কাছে যখন পেশেন্টটা আসতেছে তখন আমি হয়তো বা তার হরমোনাল পিকচারটা দেখতে পাচ্ছি, এরপরে আমি যখন থাইরয়েড গ্ল্যান্ডটা দেখা শুরু করব, আমাদের বিভিন্ন মডালিটি ইউজ করা হয়। ইউজুয়ালি উই আর ডুইং আল্ট্রাসাউন্ড ফার্স্ট বিকজ ইটস এ ভেরি অ্যাভেলেবল এবং কোনো টক্সিসিটি নাই এই পেশেন্টের। আমাদের যেমন রেডিওলজিতে 2 ধরনের আছে, যে রেডিয়েশন ইনডিউসড আর রেডিয়েশন ছাড়া। এখন আল্ট্রাসাউন্ড যে কোনো কারোর ক্ষেত্রে আমি করতে পারি, প্রেগনেন্ট লেডিরও করতে পারবো, একটা ছোট বাচ্চারও করতে পারবো, একটা বয়স্ক লোকেরও করতে পারবো। তো প্রথমে যখন আমি আল্ট্রাসাউন্ডটা করব তখন একটা আমি আইডিয়া নিতে পারি যে তার যদি হাইপোথাইরয়েড থাকে তাহলে আমি চিন্তা করতে পারি যে থাইরয়েডটা হয়তো বা এনলার্জ থাকতে পারে অ্যাজ এ হোল। এরপরে যদি আমি কোনো লোকাল লেশন পাই, যে কোনো নডুল পেলাম কিংবা সিস্ট পেলাম, তখন আমি এটাকে ক্যাটাগরির দিকে যাব, যে এরপরে আমি এই জিনিসটাকে ক্যাটাগরাইজ করবো। এই ক্যাটাগরাইজের জন্য আমরা এখন ইউজুয়ালি টাইরেটস ইউজ করে থাকি, যেটা হলো থাইরয়েড ইমেজিং অ্যান্ড রিপোর্ট ডাটা সিস্টেম। এটা আমেরিকান থাইরয়েড কলেজ থেকে করা হয়েছে। এটা করার উদ্দেশ্য যেটা হলো যে আমি পেশেন্টকে আননেসেসারি ইন্টারভেনশনে নিব না। আমি যদি পেশেন্টটাকে মনে করি যে ইটস টাইরেটস 5, that means more chance of malignancy, then you go for FNAC or biopsy. But it's Tyrex 1 cystic lesion, why I will do intervention. So it's a very important role nowadays, and we are trying to give Tyrex 1 usually we think benign, Tyrex 4 and 5 we are going for intervention, FNAC or biopsy.
এটার পরে দেখা গেল যে পেশেন্টের আমরা দেখলাম এছাড়া যদি মেলিগনেন্ট লেশন হয়, দেখা গেল আমি যে ইমেজিং এবং গাইডেড ইমেজ অফ মেলিগনেন্সি, তখন আমি সিটি স্ক্যান করতে পারি ফর স্টেজিং অফ দ্য ডিজিজ। স্টেজিং এর খুবই ইম্পর্টেন্স আছে, কারণ আমি যখন পেশেন্টের অপারেশনের দিকে যাবে, যেহেতু মেলিগনেন্ট লেশন, তার আগে অবশ্যই আমাকে স্টেজিং জানতে হবে এবং আদার নেক নোডের কি অবস্থা, আদার অর্গান কি অবস্থা, সব জেনে শুনেই কিন্তু আমাকে অপারেশনে যেতে হতে হবে। এছাড়াও আমাদের এখানে এমআরআই করতে পারি আমরা উইথ কন্ট্রাস্ট, এবং নিউক্লিয়ার ইমেজিং এর একটা বিশাল রোল এখানে আছে। এবং এরপরে আমরা পেট সিটিও করতে পারি যে আদার্স কোথাও তার মেটাস্টেসিস আছে কিনা, ইম্পর্টেন্ট কিনা। তা এখন আমাদের অ্যাজ এ হোল যে পেশেন্টগুলি আমাদের কাছে এখন আসতেছে, ইউজুয়ালি হয়তো বা থাইরয়েড কোনো নোডুল, আমরা যেটাকে বলি গয়টার, সেটার কারণে আসতেছে। আবার অনেক পেশেন্ট আসতেছে এরকমও যে মেলিগনেন্সি হয়ে অলরেডি তার থাইরয়েড থেকে আদার জায়গায় মেটাস্টেসিস হয়ে গেছে, সে ধরনেরও পেশেন্ট। সো আমি মনে করি যে রেডিওলজির একটা খুবই গুরুত্বপূর্ণ রোল ফর ট্রিটমেন্ট প্ল্যানটা কিরকম হবে এর জন্য অনেক ইম্পর্টেন্ট দরকার। তা আমি আমার শুধু একটা রিকোয়েস্ট থাকবে যে রেডিওলজির কোন ইমেজিং, যেমন আল্ট্রাসাউন্ডটা কোনো গাইডলাইনের ভিতরে ঢুকানো যায় কিনা। তা থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আমি গর্বিত যে আমি ওর সিনিয়র ভাই। কিন্তু একটা জিনিস আমি খুব সকলকে জানেন যদিও, তবু হাইলাইট করার জন্য বলছি যে এখন থাইরয়েডের যে কোনো রোগ ডায়াগনোসিস, ট্রিটমেন্ট ডিসিশন অ্যান্ড ফলো আপ এর সাথে কিন্তু রেডিওলজি এমনভাবে জড়িত হয়ে গেছে যে এটা একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত বলা যায়, ইন্টিগ্রাল পার্ট হয়ে গেছে। সেজন্য আমরা মনে হয় যদিও এখন ওভাবে নেই, খুব দ্রুতই আমাদের এন্ডোক্রাইনোলজিস্ট, রেডিওলজিস্ট এবং বাকি কার্ডিওলজিস্ট লাগবে, ইন্টার্নিস্ট তো লাগবেই। আমরা খুব একটা নিজস্ব একটা পলিসি তৈরি করে নিতে পারি, কারণ আমাদের তো রিসোর্স লিমিটেড। এটার মধ্যে ম্যাক্সিমাম রোগী বেনিফিট পাবে, কি করা যায় সেটা কিন্তু আমরা ভাবতে পারি। পরে আমরা হয়তো কোনো এক সময় সেটা নিয়ে কাজ করবো। নবিস্তা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, এখানেও কোনো কাজে লাগতে পারে দেখবো। এবার আমরা এন্ডোক্রাইন সোসাইটির অর্গানাইজিং সেক্রেটারি, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি মারুফা মুস্তারি, সহকারী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিএমইউ, তাকে তার মতামতের জন্য অনুরোধ করছি। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, বিশেষ করে থাইরয়েড টাস্ক ফোর্স বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটিকে। এখানে সবার বক্তব্য থেকে এটাই এখন সুস্পষ্ট যে থাইরয়েডের সমস্যাটা নারীদের বেশি হয়, পুরুষদের তুলনায় নারীদের এই রোগটা বেশি হয়ে থাকে, অলমোস্ট 8 টাইমস, 8 গুণ বেশি হয়ে থাকে। এবং এই থাইরয়েড হরমোনটা নারীদের জীবনের বিভিন্ন পর্যায়ে লাইফ যে সাইকেল আছে সেটাকে প্রভাবিত করে। সেটা মেনস্ট্রুয়াল সাইকেল হতে শুরু করে প্রজনন স্বাস্থ্য, তারপরে পরবর্তীতে তার বোন হেলথ, প্রত্যেকটা ক্ষেত্রেই এটা প্রভাবিত করে। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রজনন স্বাস্থ্য। থাইরয়েড হরমোনের তারতম্য, প্রেগনেন্সিতে এমনি থাইরয়েড হরমোনের কিছুটা তারতম্য ঘটে। এখন সেটা কি নর্মাল নাকি থাইরয়েডের জন্য হয়েছে সেটা নিয়ে অনেক সময় কনফিউশন থাকে এবং মিস ম্যানেজমেন্টের সম্মুখীন হয়ে থাকে। এখন থাইরয়েড হরমোনটা যদি আমরা আগেই শনাক্ত করতে পারি বা ডিটেক্ট করতে পারি, সেক্ষেত্রে এই মিস ম্যানেজমেন্টটা দূর হয়। অনেকে এখানে বলতে চেয়েছেন আমাদের কোনো গাইডলাইন আছে কিনা। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি প্রেগনেন্সি উইথ থাইরয়েড ডিজর্ডারের উপর একটা গাইডলাইন তৈরি করেছে, সেটা প্রকাশিত হয়েছে 2023 সালে প্রথম এডিশন, এবং শীঘ্রই দ্বিতীয় এডিশনও আসছে, আপনাদের জেনে রাখা ভালো। আর এই গাইডলাইনটা আসলে যে থাইরয়েড ডিজর্ডার প্রেগনেন্সিতে কিভাবে থাইরয়েড যে ডিজর্ডার হাইপো এবং হাইপার কিভাবে ম্যানেজমেন্ট করা হয় সেটা নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে। এবং আমাদের যে এই বছরের যে থিম আর্লি ডিটেকশন এন্ড বেটার ম্যানেজমেন্ট, সেটা করতে হলে আমাদের আর্লি ডিটেকশন দরকার। সেই আর্লি ডিটেকশন করতে হলে আমাদেরকে স্ক্রিনিং করতে হবে, এবং কাদের স্ক্রিনিং করব সেটার উপরে কিন্তু এই গাইডলাইনে বিশদভাবে আলোচনা করা হয়েছে। বিশেষ করে যেসব নারীদের বয়স 30 বা বেশি, যাদের থাইরয়েডের সমস্যা আগেই ছিল, বা ফ্যামিলিতে যাদের থাইরয়েডের সমস্যা আছে, বা যাদের টাইপ 1 ডায়াবেটিস আছে, বা থাইরয়েড অ্যান্টিবডি যাদের পজিটিভ, তাদের অবশ্যই থাইরয়েড হরমোন টেস্ট করে দেখতে হবে তাদের থাইরয়েড ডিসফাংশন আছে কিনা। কারণ থাইরয়েড ডিসফাংশন যদি থাকে সেক্ষেত্রে গর্ভবতী নারী, গর্ভস্থ ভ্রূণের ব্যাপক ক্ষতি হয়। আমরা জানি যে গর্ভস্থ যে শিশু তার প্রথম 3 মাস কিন্তু মায়ের হরমোনের উপর ডিপেন্ড করতেছে তার নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য।
সেই ক্ষেত্রে যদি অল্পটুকু যদি ঘাটতি থাকে সেক্ষেত্রে তার সেই বাচ্চা বুদ্ধি প্রতিবন্ধী হয়ে জন্ম নিতে পারে। সুতরাং এই ধরনের ভয়াবহ কমপ্লিকেশন এড়াতে হলে আমাকে আর্লি ডিটেকশন করতে হবে এবং প্রি কনসেপশন কাউন্সিলিং, অর্থাৎ যেসব নারীরা প্রেগনেন্সি প্ল্যান করছেন তাদেরকে অবশ্যই কাউন্সিলিং করতে হবে এবং তাদেরকে অবশ্যই থাইরয়েড শনাক্তকরণ আওতায় বা স্ক্রিনিং আওতায় আনতে হবে। তো আমি আশা করব বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি পরবর্তীতে অন্যান্য গাইডলাইনের উপরে কাজ শুরু করবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ডক্টর মারুফা মুস্তারি। আমি আমাদের থাইরয়েড টাস্কফোর্স থেকে একটা স্লোগান নিয়ে আসতে চাই সামনে, পারা যাবে কিনা জানি না। সেটা হলো প্রতিটি দম্পতির সন্তান ধারণের স্বপ্নের সাথে থাইরয়েডের মাত্রা জানা যুক্ত হবে। কারণ যে ঝুঁকিগুলো বললেন, বাংলাদেশের প্রতিটি নারী প্রধানত কিন্তু প্রতিটি পুরুষও থাইরয়েডের, বিশেষ করে হাইপোথাইরয়েডিজমের ঝুঁকির মধ্যে রয়ে গেছে। কারণ 82 কোটি সারা পৃথিবীতে থাইরয়েড ডিজর্ডারের রোগী আছে, 4 কোটি বাংলাদেশে। তাহলে মোট থাইরয়েডের রোগীর 20 ভাগের 1 ভাগই কিন্তু বাংলাদেশে। এখানে আরেকটা সমস্যা হলো যে ম্যাডাম যেটা বলেন, স্যারও বলেছেন যে টেস্টের যে উন্নতি হয়েছে কিন্তু এখনো কিন্তু রিমোট এলাকাগুলো টেস্টের আওতার বাইরেই রয়ে গেছে। তাহলে এটাকে যদি আমরা ফোকাস করতে চাই তাহলে আমাদের ধরে নিতে হবে যে লক্ষ লক্ষ মানুষ সেবার আওতার বাইরে রয়ে গেছে। তাহলে এখানে বাকিদের ক্ষেত্রে যদি আমরা এখন সেবা দিতে না পারি, কিন্তু যারা সন্তান নিবেন, ভবিষ্যৎ যে গর্ভস্থ শিশু তার পরবর্তী ভবিষ্যতের দৈহিক প্রধানত মানসিক বিকাশ এবং মেধার বিকাশের জন্য আমাদের কিন্তু এখানে একটা ক্ষেত্র যদি আমরা প্রায়োরিটি দেই, সেটি হবে যারা প্রতিটি গর্ভধারণের স্বপ্নের সাথে থাইরয়েডের মাত্রা জানাটা অবশ্যই করতে হবে। সে পরিবার নিজে থেকে করতে পারে, ওই মহিলা উনি একা করতে পারেন, ওনার হাজব্যান্ড এখানে কন্ট্রিবিউট করতে পারেন। কিন্তু আমরা বিশেষজ্ঞগণ, আমরা সরকারের পক্ষ থেকে এটাকে কিন্তু মেসেজটা এমনভাবে নিতে চাই যে এই দেশ টেস্ট করে নেয় সে সন্তান নিবে না, এমনভাবে মেসেজটা তাদেরকে পৌঁছে দিতে চাই। তাহলে আশা করতে পারি ভবিষ্যতে সুস্থ দেহের মেধাবী মানুষের বাংলাদেশ তৈরি হবে। এবার আমরা মোটামুটি শেষ পর্যায়ে এসেছি। নবিসটা থাইরয়েড নিয়ে অনেক কাজ করে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, মানে কোঅর্ডিনেটর থাইরয়েড টাস্কফোর্সের পক্ষ থেকে তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু আমি এবার আশফাক সাহেবকে অনুরোধ করব যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেমন আমাদের সাথে অঙ্গাঙ্গিভাবে কাজ করছে, কিন্তু থাইরয়েড এই সেবার ক্ষেত্রে তারা কিভাবে যুক্ত হতে পারেন। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আশফাক উদ্দিন। আমি নবিস্তা ফার্মাতে আছি এক্সিকিউটিভ ডিরেক্টর মার্কেটিং এন্ড কমার্শিয়াল হিসেবে। জাস্ট বিফোর আই সে অন দিস ভেরি অসপিশিয়াস ডে, ওয়ার্ল্ড থাইরয়েড ডে, আমরা জানি সবাই সারা পৃথিবীতে আজকে থাইরয়েড ডে পালন করা হচ্ছে উইথ এ ব্যাকগ্রাউন্ড স্লোগান যে থাইরয়েড ডেতে আমরা থাইরয়েড সম্পর্কে জানি। এটা ডাক্তাররা সবাই আজকে পেশেন্টদেরকে এই বাণীটাই দিচ্ছেন এবং আমার মনে হয় ডাক্তাররা সব চেম্বার থেকে সব ডাক্তাররা যদি আজকের দিনটা না হয় সবসময় যদি করতো, আপনাদের আলোচনায় যেটা বিশেষজ্ঞ ডাক্তারদের আলোচনায় শুনলাম, এখানে উই আর ভেরি হ্যাপি এদের এন্ডোক্রাইনোলজিস্ট আছেন, মেডিসিন স্পেশালিস্ট আছেন, গাইনোকোলজিস্ট আছেন, রেডিওলজিস্ট আছেন, কার্ডিওলজিস্ট আছেন এবং স্যার বিভিন্ন ফোরামে আমি আমার সুযোগ হয় আপনাদের সেশনগুলোতে, সিএমই গুলোতে বা মেডিকেল এডুকেশন প্রোগ্রামগুলোতে থাকার, এবং এটা থেকে আমি যে ব্যক্তিগতভাবে জেনেছি এখন আমি রিলেট করতে পারি দুটো কেস আমার পার্সোনাল ফ্যামিলি কেস থেকে, যে আমার ওয়াইফের যে প্রথম মিসক্যারেজটা হয় আমার মনে হয় সেটা আসলে ডিউ টু থাইরয়েড ছিল। কারণ আমিও জানতাম না, আমার ওয়াইফও জানতো না, আর থাইরয়েড নিয়ে তখন আমিও ততটা অ্যাওয়্যার ছিলাম না, বিকজ আই ওয়ার্ক ইন কার্ডিওলজি, বেসিক্যালি কার্ডিওলজি, রেসপিরেটরি অ্যান্ড ডায়াবেটিস নিয়ে বেশি কাজ করেছি। কিন্তু উইমেন্স হেলথ যখন কাজ করা শুরু করলাম তখন থেকে আমি জানা শুরু করলাম যে বাংলাদেশে, বিশেষ করে নবিস্তা ফার্মা, আপনারা সবাই জানেন যে বাংলাদেশের প্রথম উইমেন সেন্ট্রিক ফার্মা কোম্পানি হচ্ছে নবিস্তা ফার্মা। এটা জার্নি শুরু হয় অর্গানন থেকে, মাল্টিনেশনাল কোম্পানি, দে ওয়ার লিডার ইন হরমোনস। সো সেক্ষেত্রে অর্গাননের সবসময় একটা হরমোনের প্রতি স্পেশাল ফোকাস ছিল, উইমেন্স হেলথের প্রতি স্পেশাল ফোকাস ছিল। তো আমি যখন নবিস্তা ফার্মা এসে জয়েন করলাম তখন আমি জানলাম যে থাইরয়েড ডিজিজ অ্যান্ড আদার থিংস আমার একটা অ্যাওয়ারনেস হয়েছে। কিন্তু আমি কিন্তু কার্ডিওলজি বা রেসপিরেটরি বা ডায়াবেটিস নিয়ে যেরকম কাজ করেছি তখন থাইরয়েডটা নিয়ে আমি ততটা অ্যাওয়ার ছিলাম। তার মানে আজকে আপনারা যেটা বলেছেন যে মাল্টি স্পেশালিটি, যে নাজমুল হাসান স্যার খুব সুন্দর করে বলেছেন যে উনি যখন ইন্টার্নদের জিজ্ঞেস করতেন যে থাইরয়েড প্রবলেম নিয়ে কাদের কাছে যাবেন, তো বেসিক্যালি সবাই উত্তর দিয়েছে থাইরয়েড প্রবলেম এমন একটা প্রবলেম যেটা নিয়ে সব ডাক্তারের কাছে যাবে। বাংলাদেশে এখন স্যার আপনারা যেটা বলেছেন যে কাজ করা দরকার একেবারে রুট লেভেল থেকে, কারণ রুট লেভেলে যে রোগীরা যে ডাক্তারদের কাছে যাচ্ছেন সব ডাক্তারের কাছে যদি একটা কনসেনসাস স্টেটমেন্ট, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি, এখানে ডিজিএইচএস আছেন, উনি লাইন ডিরেক্টর স্যার উনি আছেন, ওনারা সবাই যদি ফিল করেন যে আমরা সারা সব স্পেশালিটির জন্য, সব ধরনের পেশেন্ট গ্রুপের জন্য একটা কনসেনসাস স্টেটমেন্ট, অ্যাটলিস্ট গাইডলাইন না পারি,
হিস্ট্রি টেকিং এ আমরা কোন প্রশ্নগুলো মিস করব না, যে এই রোগীটাকে গাইনোকোলজিস্ট হোক, এন্ডোক্রাইনোলজিস্ট, কার্ডিওলজিস্ট, ইএনটি, ডেন্টিস্ট, যে কোনো সব স্পেশালিটিকে যদি আমরা একটা প্ল্যাটফর্মে আনতে পারি, সামথিং একটা প্ল্যাটফর্মে আনতে পারি যে আমরা উই আর টেকিং এন ইনিশিয়েটিভ অ্যান্ড ডিজিএসএস এটাতে সাপোর্ট দেয়, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি আগে এসে, আমি সেটুকু বলতে পারি স্যার আপনারা যেটা বলছেন যে জোরে সোরে নামা উচিত, আমরাও জোরে সোরে নামার জন্য রেডি আছি। এটা আমার পার্সোনাল কমিটমেন্ট এই কারণে যে আমি যখন দেখেছি যে আমার ওয়াইফের যখন থাইরয়েডের প্রবলেমটা আমি জানতাম না, যখন ও প্রথম কনসিভ করলো এটা কিন্তু মিসক্যারেজ হয়েছে। সো বাই দিস টাইম এটা আসলে অনেক লেট। সো সাজেদা সেলিম স্যার বলেছেন, ফারুক পাঠান স্যার খুব সুন্দর করে বলেছেন, ম্যাডামও খুব সুন্দর করে বলেছেন উনি, যে কনসেপশন থেকে কিভাবে এটা অ্যাওয়ারনেস করা যায়। অর্থাৎ আপনি যদি প্রেগনেন্সি প্ল্যান করেন, প্রেগনেন্সি শুড নট বি বাই অ্যাক্সিডেন্ট, প্রেগনেন্সি শুড বি প্ল্যান্ড অ্যান্ড উইথ কনসালটেশন অফ গাইনোকোলজিস্ট অ্যান্ড উইথ কনসালটেশন অফ ডক্টর, যে ডাক্তারের কাছে আপনি থাকেন। সো যদি হয় তাহলে আমরা থাইরয়েড টেস্টটা করতে পারি। আরেকটা জিনিস আপনাদের সাথে স্যার আমি সবগুলো প্রোগ্রামে অ্যাটেন্ড করে একটা জিনিস বুঝতে পেরেছি, থাইরয়েড টেস্ট আসলে ইজ নট অ্যাবাউট অনলি টিএসএইচ, আমি যদি রং না হয়ে থাকি। টিএসএইচ এর সাথে আর কি একটা টেস্ট বা দুটো টেস্ট করে মিস না করা উচিত। বিশেষ করে এন্ডোক্রাইনোলজিস্টরা জানেন, কার্ডিওলজিস্টরা জানেন, গাইনোকোলজিস্টরা জানেন, অন্য স্পেশালিটি ডাক্তাররা, মেডিসিন স্পেশালিস্টরা জানেন, তারা আসলে জানেন কিনা। এখানেও কিন্তু ডাক্তারদের নিয়ে অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রামের সুযোগ আছে। তো এটা যদি হয় আমার তরফ থেকে আমি বলতে পারি নুবিস্তা ফার্মাসি কমিটমেন্টটুকু আছে যে আমরা এটা দিই। আরেকটা কেস বলছিলাম, স্যারের কথা শুনে আমি খুব মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম যে কার্ডিওলজি, তখন আমি রিলেট করছিলাম, তাহলে আমার বন্ধুর মার প্রবাবলি থাইরয়েড প্রবলেমটা যে আনডিটেক্টেড ছিল সিন্স 70 ইয়ার্স, আনডিটেক্টেড ছিল। ওনার বাইপাস সার্জারি হয়, বাইপাস সার্জারির 2 বছরের পরে ওনার আবার এথেরোস্ক্লেরোসিস ডেভেলপ করে আবার মেজর সব ক্লট হয়ে যায়। সো তার মানে পরে দেখা গেল ওই সময় দি সেকেন্ড টাইম যখন ওনাকে ইয়ে হয় তখন দেখা যায় ওনার থাইরয়েড টেস্ট ওনার হাইপোথাইরয়েড। সো এখন আমার বন্ধু, ও সায়েন্টিস্ট, বায়োটেকনোলজিতে কাজ করে, ফার্মাসিস্ট, ও বলছে আমি এখন রিলেট করতে পারছি আমার মা সম্ভবত থাইরয়েডের প্রবলেমের কারণে হচ্ছে। আমার আইবিআর আরেকটা ফ্রেন্ড আছে, আমি এই ফিলিংসটা এই জন্য পাচ্ছি, আমার আইবিআর আরেকটা ফ্রেন্ড আছে, ওরও এরকম একবার রিং করানো হয়েছে, এখন আবার রিং করানো হয়েছে। আমি বলেছি তুমি ফারুক পাঠান স্যারের কাছে যাও, স্যার আপনার কাছে হয়তো ও যাবে, আইবিআতে আছে। আমি বলি তুমি একটু সময় থাইরয়েডের ইয়েটা পুরোটা ইভ্যালুয়েট করো, থাইরয়েডটা আসলে স্ক্রিনিং আছে কিনা। আমি বলেছি আপনি থাইরয়েডের ফুল ডোজটা পাচ্ছেন কিনা, অপটিমাম ডোজটা পাচ্ছেন কিনা, এটা জানাটা খুব দরকার, এবং এটা এন্ডোক্রাইনোলজিস্ট দিয়েই সেট করতে হবে যে থাইরয়েডের ডোজটা আসলে কত হওয়া উচিত। সো এই বিষয়ে আর স্যার জেনে খুশি হবেন, আপনি যেটা বলছিলেন যে প্রেগনেন্সির স্বপ্নের সাথে থাইরয়েডটা জানাটা দরকার। আমরা একটা প্রোগ্রাম লঞ্চ করছি প্রেগনেন্সি রিলেটেড, গাইনোকোলজিস্টের সাথে কাজ করবো এটা নিয়ে। আমরা জাস্ট কনসেপ্ট পর্যায়ে আছি, পরিকল্পনায় পূর্ণতা, এটা হচ্ছে আমাদের স্লোগান। যদি আপনি কোনো কিছু নিয়ে পরিকল্পনা করেন, প্রেগনেন্সি নিয়ে পরিকল্পনা করে আগান, তাহলে আপনি একটা হেলদি প্রেগনেন্সি পাবেন, হেলদি বেবি পাবেন। সো পরিকল্পনা পূর্ণতার সাথে আমি রিলেট করতে পারি যে আমাদের তাহলে কিভাবে থাইরয়েড টেস্টটা কনসেপশন পর্যায়ে কিভাবে কনসিভ করার আগে কিভাবে থাইরয়েড টেস্টটাকে অ্যাওয়ার্ড করতে পারি। সো উইথ দিস আমি বলতে চাচ্ছি যে আমরা এই বিষয়টা আমাদের কমিটমেন্ট আছে বলেই থাইরয়েডে যেরকম আর্লি ডিটেকশন ইম্পর্টেন্ট, থাইরয়েডে যেরকম ডাক্তারদের অ্যাওয়ারনেস এবং প্রপার ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট, সেই হিসেবে থাইরয়েডের জন্য গুড মেডিসিনের ইম্পর্টেন্সটা অনেক বেশি। সো নুবিস্তা ফার্মা প্রথম যখন আমরা থাইরয়েড নিয়ে কাজ শুরু করি, বুঝতে পারলাম এন্ডোক্রাইনোলজিস্টের সাথে কাজ করে একটা মেজর প্রবলেম ছিল ওষুধ ভাঙতে হয়। আমি অনেকবার জানি এন্ডোক্রাইন সোসাইটি আমাকে অনেকবার সাজেশন দিয়েছে যে আপনাদের বাংলাদেশে কিন্তু ওষুধ ভেঙে খেতে হয়, যেহেতু মাত্র 2টো স্ট্রেংথ অ্যাভেলেবল, আর ডোজটা এতটা প্রিসাইজ দিতে হয়, আপনারা কাজ করেন এটা নিয়ে যাতে ডোজ ভাঙতে না হয় সেটা এরকম ব্যবস্থা করেন। তখন আমরা থাইরোনর, আমাদের ব্র্যান্ড নেম হচ্ছে থাইরোনর, সো আমরা বলি যে হেলদি থাইরয়েড ফর নর্মাল লাইফ। সো ইজি টু রিমেম্বার নেম নেই, ব্র্যান্ড নেম। কিন্তু আমরা তখন ডিসিশন নিলাম যে আমরা 12.5 নামাবো, যেটা কার্ডিওলজিদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা 25 তো ছিলই, 50ও ছিল, দেন আমরা 75 নামিয়েছি, 100 নামিয়েছি। এখন আমরা আরো সামনে আরো 2টো স্ট্রেংথ নামাবো, একটা হচ্ছে 88 এবং একটা হচ্ছে 125। এটাও এন্ডোক্রাইনোলজিস্টদের সাজেশনে করছি। সো উইথ দ্যাট আমি সেটুকু বলতে চাচ্ছি যে যদি ডিজিএইচএস এবং বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং আদার ডক্টরস অ্যাসোসিয়েশন, গাইনোকোলজিস্ট, ওজিএসবি সবাই চায় এই ডিজিজটা নিয়ে ডাক্তারদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, পেশেন্টদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, উই আর রেডি টু সাপোর্ট। এবং আমরা মনে করি যে ডক্টর, পেশেন্ট এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং গভর্নমেন্ট 4 কর্নার থেকে যখন একটা ডিজিজ নিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে, একটা ডিজিজ নিয়ে আর্লি ডিটেকশনের জন্য সবাই মিলে আগিয়ে আসবে এবং আমরা ফুল সাপোর্ট দিব, তাহলে বাংলাদেশে থাইরয়েডটা আনডিটেক্টেড থাকবে না। আমরা চাই বাংলাদেশে উইদিন 5 to 6 years there will be no undetected thyroid patients. So thank you sir for giving Nuvista Pharma an opportunity to collaborate with you, and thank you sir. এখন খুব সামারাইজ যারা বলতে চাচ্ছেন, কারো কারো মিসকাস স্যারকে দিয়ে শুরু করি, খুব 1 মিনিটের মধ্যে যদি আর কিছু বলার থাকে স্যার। দুইটা বিষয়ে আমি আসলে বলতে চাই। একটা হলো যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কিন্তু খুব কমন। আমরা এখন যারা কার্ডিওলজি প্র্যাকটিস করি তারা আমরা জানি যে একটা এপিডেমিক্স আমাদের দেশে এমনিতেই হৃদরোগ
অনেকটা এপিডেমিক্স এর মতোই, নন কমিউনিকেবল ডিজিজ, যদিও একসময় কোনো গুরুত্ব ছিল না, কিন্তু সেই এপিডেমিক্স এর মধ্যেও অ্যাট্রিয়াল ফিব্রিলেশন একটা বিশাল এপিডেমিক্স। এবং সেখানে একটা বড় কনসার্ন হলো এই সমস্ত পেশেন্টদের অ্যান্টিকোয়াগুলেশন দেওয়া। তো হাইপারথাইরয়েডিজমের সাথে সংযুক্ত যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন সেটা বেশিরভাগ ক্ষেত্রে সাইনাস রিদমে চলে আসে, কিন্তু যখন ক্রাইসিসের মোমেন্ট থাকে সেই সময়টাতে অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়াটা খুব জরুরি। তো এই অ্যাওয়ারনেসটা খুব দরকার। দ্বিতীয় পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, সেটা আমি আসলে গুরুত্ব দিতে চাই, সেটা হচ্ছে সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম কিংবা হাইপোথাইরয়েডিজম, এই দুইটা কন্ডিশনেই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকতে পারে। তো সাবক্লিনিক্যাল যে সিচুয়েশনটা, সেই সিচুয়েশনটা কিন্তু আন্ডার ট্রিটেড কিংবা ম্যাল ট্রিটেড পেশেন্টের জন্য একইভাবে প্রযোজ্য। কাজেই যেই সমস্ত পেশেন্টের আমাদের কার্ডিওলজিতে কনসার্নটা একটু পড়ে সেকেন্ডারি স্টেজে, যে বিশেষ করে ফিজিশিয়ানদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা খুব দেওয়া জরুরি যে আন্ডার ট্রিটেড কিংবা সাবক্লিনিক্যাল স্টেজেই যদি রয়ে যায় হাইপোথাইরয়েডিজম কিংবা হাইপারথাইরয়েডিজম, অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের প্রকোপ খুব বেশি হয়। এই ব্যাপারটা একটু ইস্যু করা। আমি অন্য একটা পার্সপেক্টিভ একটু কথা বলতে চাচ্ছিলাম। যেমন আমরা যখন এই ধরনের অনুষ্ঠান করি তখন কিন্তু মানে ইন্ডাস্ট্রিকে বলতেছি যে আমজনতাকেও কিছু কিছু ভাবে যুক্ত করা যায়। কোনো ধরেন পারফর্মিং আর্টিস্ট কিংবা যারা, যেমন ধরেন একটা আইডিয়ার কথা আমি বলি যে বিয়ের অনুষ্ঠানে যদি আপনি একটা থাইরয়েডের কিট প্রেজেন্টেশন করেন, এই ধরনের ইম্প্রোভাইজেশনের জন্য আসলে আমি চিন্তা করতে পারি। আমাদের এই থাইরয়েড টাস্ক ফোর্সের কর্মকাণ্ড চালাচ্ছি ইউ থাইরয়েড নামে। ইউ থাইরয়েডের প্রথম বিজ্ঞাপন করেছিলেন বাংলাদেশের ওই সময় সবচেয়ে জনপ্রিয় নায়িকা। আমাদের কিন্তু মাথায় আছে যে, কারণ এখানে শুধু আমাদের বিশেষজ্ঞদের মতামতের উপর কার্যক্রম নির্ভর করলে হবে না, কিন্তু কারণ যেহেতু কোটি কোটি রোগী, তাহলে রোগীদের কাছে মেসেজ পৌঁছাইতে হবে। আর সেখানে আমাদের চেয়ে আপনাদের ভয়েস, ওদের ভয়েসটা অনেক বেশি গ্রহণযোগ্য। এটা কিন্তু আমরা করছি এবং নুবিসটাই অ্যারেঞ্জ করেছিল। থ্যাংক ইউ স্যার, আপনার মতামত খুব ভালো। প্রফেসর হাবিবুর রহমান স্যার, আমরা একদম সংক্ষেপে খুব কাট পয়েন্ট শুনতে চাচ্ছি। তো আমরা আসলে দেখছি যে এই থাইরয়েড রোগের প্রকোপ কিন্তু ক্রমেই বেড়েই যাচ্ছে, কিন্তু তার জন্য কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এই রোগ শনাক্ত করার এবং এই রোগ চিকিৎসা করার সকল ব্যবস্থাই কিন্তু আমাদের দেশে আছে। তবে এখানে একটা কথা, সেটা হলো যে এই রোগ, এইবারের থিম হচ্ছে এই রোগের প্রতিরোধ করা। প্রতিরোধের জন্য আমরা কি করতে পারি? প্রতিরোধ যেটা করতে হবে যে আয়োডিন সমৃদ্ধ খাবার খেতে হবে, কিন্তু এটা কিন্তু আমাদের সরকারের যে নির্দেশ অনুযায়ী লবণে আয়োডিন যুক্ত আছে, অর্থাৎ আয়োডাইজ সল্ট যদি আমরা খাই এখানে আমাদের কিছুটা উপকার হবে, এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে যেন সেলেনিয়ার অভাব না হয়, ধূমপান প্রতিরোধ করতে হবে, এবং আরেকটা হলো পরিবেশ দূষণ সম্বন্ধে আমাদের সোচ্চার হতে হবে। এটাকে বলে এন্ডোক্রাইন ডিসরাপ্টার। এটা এই থাইরয়েড রোগের প্রকোপটা বাড়িয়ে ধরে একটা কারণ। তাহলে কিন্তু আমরা একটা স্বাস্থ্যকর একটা থাইরয়েড গ্ল্যান্ড পাবো। ধন্যবাদ। কি পয়েন্ট শুনতে চাচ্ছি? আমার মনে হয় আজকে আমরা এখানে বসে অলরেডি আমরা আজকে ওয়ার্ল্ড থাইরয়েড ডে উপলক্ষে আমরা যদিও বসেছি, তো এখানে কিন্তু আমরা আমাদের দেশের কি করণীয় সেটা সম্বন্ধে কিন্তু অনেকটুকু কাজটুকু অনেকটু বুঝে গেছে। আমি যারা উদ্যোক্তা তাদেরকে আমি বলবো যে আমার মনে হয় আমরা সামনে যদি এগিয়ে যাই, থাইরয়েড টাস্ক ফোর্স বা এই এন্ডোক্রাইন সোসাইটি বা সব মিলিতভাবে যে কোনো একটা উদ্যোগ নিয়ে যে একটা কোর কমিটি করে যে আমরা নেক্সট আমাদের দেশের জন্য কি কি কাজ করতে পারি। যে একটা হতে পারে স্ক্রিনিং, একটা হতে পারে ডায়াগনোসিস, একটা হতে ম্যানেজমেন্ট, একটা হতে মনিটরিং। তো এই জিনিসটা যদি আমরা ভাগ ভাগ করে অ্যাক্টিভিটিস গুলো ভাগ করে ফেলতে পারি এই কোর গ্রুপ থেকে, প্রত্যেকটা ডিজিজেরই কিন্তু অনেক কাজ করার সুযোগ আছে। এই জিনিসটাই পরবর্তীতে সারা দেশে মেডিকেল ইনস্টিটিউশনে অথবা মেডিকেল কলেজগুলোতে, নার্সিং ইনস্টিটিউটে এবং হেলথ, এখানে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর, লাইন ডিরেক্টর উনি আছেন। মানে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা আমরা এখান থেকেই একটা উদ্যোগ নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আমি ফলো করি স্যারকে, ফারুক পাঠান স্যারকে, এবং এখানে সোসাইটির অ্যাক্টিভিটিতে অবশ্যই আমি একা না, বাকি যাও করেন। স্যারকে দিক নির্দেশনামূলক কি পয়েন্ট বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমরা আজকে সবাই মিলে যেটা আমরা একমত, যেটা যে বাংলাদেশে এই রোগের প্রকোপ অনেক বেশি আছে এবং তার ভয়াবহতা কনসিকোয়েন্স কি সেটাও জানছি আমরা, এবং প্রত্যেকটা ডিসিপ্লিনের সাথে এটা কিভাবে জড়িত সেটাও আমরা কিন্তু আজকে অনুধাবন করতে পেরেছি। তো সেই চিন্তা করে, ভয়াবহতার কথা চিন্তা করে, কনসিকোয়েন্সের চিন্তা করে
আমার সাজেশন যেটা হলো, আমি যেখানে আমাদের লাইন ডিরেক্টর এখানে আছেন প্রফেসর জাকির হোসেন, ওনাকে অনুরোধ করবো আমরা যেটা, উনি লাইন ডিরেক্টর হিসাবে যে কাজগুলি হচ্ছে এনসিটি পক্ষ থেকে অনেক অনেক নতুন নতুন পদক্ষেপ ওনারা নিচ্ছেন। আমি খুবই আনন্দিত, যে গর্বিত যে আমাদের এনসিটি ডিপার্টমেন্ট অনেক এগিয়ে যাচ্ছেন। হিসেবে আমাদের ডায়াবেটিস গাইডলাইন তৈরি হয়েছে, তারপরে আমাদের এখন হাইপার টেনশন গাইডলাইন তৈরি, ন্যাশনাল গাইডলাইন তৈরি হচ্ছে। আবার আমাদের ইদানিং আমরা ওবেসিটি নিয়ে কাজ শুরু করেছি। আমি আশা করি ওনার কাছ থেকে এই থাইরয়েড, যেহেতু একটা নন এনসিটি হিসাবে একটা অন্যতম ডিজিজ হিসাবে, আমি মনে করি ওনাকে আমি উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করব, যে থাইরয়েডকে নিয়ে আমরা কি উদ্যোগ নিতে পারি। সেটা হিসাবে আমরা একটা হতে পারে একটা ন্যাশনাল অ্যাপ্রোচ টু থাইরয়েড কেয়ার নিয়ে আমরা কাজ করতে পারি, অল ডিসিপ্লিনকে নিয়ে আমরা কাজ করতে পারি। সেকেন্ড পয়েন্ট হলো, যেহেতু প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানদের ওনাদের অনেক কিছু কাজ আছে এখানে, ডায়াবেটিস ডিটেকশন, হাইপারটেনশন ব্যাপারে, এখানে থাইরয়েডের ব্যাপারে কেয়ার হিসাবে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানটা কি করতে পারে সেই হিসেবে আমরা কিন্তু দিক নির্দেশনা দিতে পারি। সেই ক্ষেত্রে করতে হবে হাউ টু স্ক্রিন থাইরয়েড, স্ক্রিন কেমনে করবো, কি আমাদের দরকার স্ক্রিনিংয়ের জন্য। সেকেন্ড পয়েন্ট কাদেরকে করব, আমি একটা ইম্পর্টেন্ট বিষয় কখন করব, এই কথা জিনিসের প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানকে দিতে পারি, তারা ডিটেক্ট করবে এবং আলটিমেটলি আমাদের কাছে যার জায়গাতে রেফার করবে। আর একটা বিষয় হলো যে আমাদের ডায়াগনস্টিক পারপাস, যেটা ইম্পর্টেন্ট বিষয় হলো থাইরয়েড ফাংশন টেস্ট, যেটা ইম্পর্টেন্ট। এখানে একটা স্ট্যান্ডার্ডাইজেশন করা খুবই ইম্পর্টেন্ট বিষয়। এখন তো অনেক ল্যাবরেটরি আসছে, কিন্তু স্ট্যান্ডার্ড থাইরয়েড ফাংশন টেস্ট কিন্তু আমরা কোনো দিক নির্দেশনা দিচ্ছি না। এটা আমাদের লাইন ডাইরেক্টর হিসাবে আমি ওনার কাছে অনুরোধ করবো, এই ব্যাপারে স্ট্যান্ডার্ড থাইরয়েড টেস্টের ব্যাপারে কি কি টেস্ট করা দরকার, ন্যূনতম টেস্টগুলি করা দরকার, সেটা একটা নির্দেশনা থাকবে। তো এই কটা পয়েন্ট যে আমরা আমাদের যিনি লাইন ডাইরেক্টর হিসাবে আছেন ডিজি হেলথ থেকে অনেসিটি পেপার, সেটা যদি আমরা উদ্যোগ নেন, আমরা অবশ্যই ওনাদের সাথে সবসময় কাজ করে যাচ্ছি, করবো আমরা আশা করছি। তাহলে একটা ভালো জিনিস আমরা করতে পারবো মানুষের জন্য, এবং সেই করতে পারলে আমরা সুস্থ জীবন, সুস্থ দেশ আমরা অবশ্যই আমরা মেধাবী দেশ আনতে পারবো আশা করছি। ধন্যবাদ। আমরা এবার সবাই বুঝতে পেরেছেন যে আমরা আসলে প্রফেসর সৈয়দ জাকির স্যারের বক্তব্য আশা করছি। এইখানে আমি স্যারকে একটু আমরা কি আমার মনোভাবটা বলি যে থাইরয়েড নিয়ে কাজ করতে হবে এবং সবাই কাজ করতে আগ্রহী, এ নিয়ে কোনো কনফিউশনের আর সুযোগ নেই। কিন্তু নেতৃত্বটা দিতে হবে সরকারের পক্ষ থেকে, নন কমিউনিকেবল ডিজিজকে আমরা সোসাইটি এক্সপার্ট গ্রুপ থেকে নেতৃত্ব দিচ্ছি, এবং ওনাদের মনোভাবেরও কোনো দুর্বলতা আছে সেটা কিন্তু আমরা মনে করছি না। এখন তবুও কি ভাবে, এখন যেহেতু শুরু হবে, কেবল ওপিতে কেবল যুক্ত হয়েছে, তো স্যারের কাছে এখানে নিজের মনোভাব, সরকারের মনোভাব এবং দিক নির্দেশনার আমরা আশা করবো। প্রফেসর সৈয়দ জাকির হোসেন। ধন্যবাদ। যে আমরা অনেকক্ষণ থেকে আলোচনা করছি, তো আমরা দেখেছি যে আমার যেটা ব্যক্তিগত যে একটা লেট ডায়াগনোসিস হচ্ছে, তো সবার কথা হচ্ছে, তাহলে এই রেসপন্সিবিলিটিটা কার? লেট ডায়াগনোসিস আমাদের কিন্তু প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ছড়িয়ে আছে, সরকারি পর্যায়ে ছড়িয়ে আসছে, বেসরকারি পর্যায়ে ছড়িয়ে আছে। এর মানে এই নয় যে রুগীরা কিন্তু আমাদের কাছে আসছে, হেলথ সিস্টেম আছে। তাহলে এটা কিন্তু সিংহভাগ দায়ভার কিন্তু আমাদের ফিজিশিয়ানদের উপরে আসে, কারণ আমাকে সাসপেশন করতে হয়, হাই ইন্ডেক্স অফ সাসপেশন যে কোনো রোগের ডায়াগনোসিসের পূর্ব শর্ত। তাহলে আমরা সাসপেশন করতে হয়তো ব্যর্থ হচ্ছি। তাহলে সেই জন্য অ্যাওয়ার হইতে হলে আগে ডাক্তারদেরকে, আমি আমার প্রথমবারও বলছি যে ডাক্তারদেরকে অ্যাওয়ার করা লাগবে, তাদেরকে মানে, এবং তারা যে, এবং এটা আমরা শিক্ষা ব্যবস্থা কারিগঞ্জ স্যার বলেছেন যে এমবিবিএস পাস করতে হলে থাইরয়েড না জেনে কিন্তু পাস করে না, এবং সেখানে কিন্তু ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট কিন্তু কোনো না কোনো জায়গায় কিন্তু তাদেরকে এই থাইরয়েড নিয়ে কোয়েশ্চেন করা, বিশেষ করে স্পেশাল হাইপোথাইরয়েডিজম তো জিজ্ঞাসা করা হয়ই, ডায়াবেটিস ইজ ফলোড বাই হাইপোথাইরয়েডিজম, কোনো না কোনো ফরম্যাটে তারা থাকে। তাহলে সেখান থেকে এরপরে তাদের ভিতরে একটা অ্যাপ্লিকেশন, এই নলেজের অ্যাপ্লিকেশন একটা ঘাটতি আছে যে আমরা সব জায়গায়, তাহলে সেই জায়গায় আমি বলবো যে ডাক্তারদেরকে ইয়া করা, এবং ডকুমেন্টেশনের ব্যাপারে যেটা একটু আগে আমরা বলেছি যে আমাদের দেশের এখন আমরা এমআইএস করে, তাদের ক্ষেত্রে একটা যেহেতু ইয়া আছে, আর একটা হলো যে বিবিএস এর সাথে আমরা ইয়া করতে পারি, যে সেখানে তারা যদি তারা যে সার্ভে করে, সেখানে যেহেতু আমরা বলছি প্রতি 4 জন 5 জন একজনেই থাইরয়েড ডিসঅর্ডারে ভুগছে, সেখান থেকে কোনো আমরা ডাটা, কান্ট্রি ডাটা তুলে আনতে পারি কিনা, সে ব্যাপারে আমি এখানে বলার উদ্দেশ্য হলো আপনারা এটা অবশ্যই গভর্নমেন্ট ইয়া করবে, সেই সাথে আপনাদেরকে এটা সামনে আগায় দিতে হবে। থাইরয়েড এন্ডোক্রাইন সোসাইটি অফ বাংলাদেশ, স্পেশালি থাইরয়েড টাস্ক ফোর্স যারা আছেন আর কি। এখন ইমপ্লিমেন্টেশনে এখানে চ্যালেঞ্জটা কি আছে, মানে ওয়ে তো সিম্পল, যে একটা থাইরয়েড টেস্ট করাটা টিএসএইচ করে, কিন্তু আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, তাহলে এটার দাম কত এখন? 1200 টাকা, প্রায় 1200 টাকা নেয়। তাহলে এটা অ্যাডভোকেসি করা যায় কিনা, করে আরো
কমায় নিয়ে আসা যায় কিনা বিভিন্ন ইয়াগুলো ডায়াগনস্টিক ল্যাবগুলো, এবং এর চ্যালেঞ্জের কথা স্ট্যান্ডার্ডাইজেশন কথাও বলা হয়েছে যে আসলে এটা কি ইউনিফর্মলি থ্রু আউট দ্য কান্ট্রি করা হয় কিনা, সেটার উপর আমরা মানে আস্থাশীল কিনা সেই জায়গাগুলোতে আমরা অ্যাড্রেস করতে পারি, যাতে এটা দিয়ে আসলেই আমি এই টুলসটা ব্যবহার করে সঠিকভাবে পেশেন্টকে আইডেন্টিফাই করতে পারি। তারপরে দেখেন এটা ট্রিটমেন্ট কস্ট কিন্তু ভেরি মিনিমাম, মানে আমি 50 মাইক্রোগ্রামে যে হাইপোথাইরয়েড তো সবচেয়ে বেশি, এর বলে 2.28 টাকা, মানে এটা হলো যে ট্রেড প্রাইস মানুষের। তাহলে আপনি যখন সরকার যদি এটা পারচেজ করে অনেক কম দামে কিন্তু এটা পারচেজ করে, তাহলে এটা ইমপ্লিমেন্টেশনটা কিন্তু খুব একটা মানে এই জায়গাতে কিন্তু কঠিন নয়, তাহলে এটা কিন্তু সুযোগ আছে। তাহলে আপনারা আগে আসলে এটা আমার মনে হয় খুব একটা কঠিন হবে না, সবাই সম্মিলিত প্রসেসটা এই মানে জিনিসটাকে মোকাবেলা করতে আমরা সক্ষম হব। আর আমরা স্যার অলরেডি বলেছেন আমরা কিন্তু নিজেরা অনেকগুলো কাজ করছি, এর ভিতরে এটা নিয়ে কাজ করাটা আমাদের জন্য খুব একটা কঠিন হবে বলে আমি মনে করছি না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। করে শেষে গ্রুপ ছবি তুলে শেষ হবে। জি, আমি একটু কথা বলি যে আপনার এই মিটিং এর একটা মিটিং মানুষ তো অবশ্যই তৈরি হবে, সেটা আমাদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ। আমি এন্ডোক্রাইন সোসাইটি থাইরয়েড টাস্ক ফোর্সের কোঅর্ডিনেটর, এবং আমার সাথে তারা সবাই আছেন, তারা উপদেষ্টা হিসেবে আছেন, ওনারা মেম্বার হিসেবে আছেন। সকলের পক্ষ থেকে অন্তঃস্থল থেকে সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার মনে হয় যে আলোচনাগুলো সবাই একসাথে বসার জন্য হলো, আলাদা আলাদা আলোচনা করলে অনেকগুলো প্রসঙ্গ হয়তো উঠে আসতো না, কিন্তু আমরা খুব ডেডিকেটেড এবং খুব যতটুকু সম্ভব বেটার থাইরয়েড কেয়ার ইন বাংলাদেশ এনশিওর করতে চাই। বিশেষজ্ঞগণ সরকারের পক্ষ থেকে এবং ফার্মাসিউটিক্যাল তো আমাদের সাথে তাল মিলিয়ে একসাথে হয়েছে। কিন্তু যদি সামারি করি কি কি প্রসঙ্গ আমরা আলটিমেটলি সামনে নিতে পারি, তাহলে স্ক্রিনিং এবং ডায়াগনোসিস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, অ্যাজ লো কস্ট অ্যাজ পসিবল আমরা করতে চাই। এই কাজটা বাকি আছে, কিন্তু আমরা এটা শুরু করতে চাই। নাম্বার 1 গাইডলাইন আমরা থাইরয়েড ডিজঅর্ডার প্রেগন্যান্সি অ্যান্ড পোস্টপার্টাম করেছি। আমি আমরা কার্ডিয়াক ডিজঅর্ডার নিয়ে কাজ করতে চাই, আর ওভারঅল থাইরয়েড ম্যানেজমেন্ট গাইডলাইন করতে হবে। সেই ক্ষেত্রে আমি বিভিন্ন অনুরোধ করবো, কারণ এখানে ইন্টারনেট থেকে শুরু করে রেডিওলজি থেকে শুরু করে পুরোনো বিষয়ে কমপক্ষে কিছু যুক্ত হয়। সেই ক্ষেত্রে রেডিওগুলো বেটার বেস্ট প্ল্যাটফর্ম, এখানে তারা কাজ করতে পারে, সেটা কিন্তু আমরা বলতে চাই। এন্ডোক্রাইন সোসাইটি থাইরয়েড টাস্ক ফোর্স চেষ্টা করছে সীমিত সাধ্যের মধ্যে গাইডলাইন পাবলিশ করা বাংলাদেশের জন্য একটা বিশাল দুঃসাহসিক কাজ, সেটা কিন্তু আমরা করেছি এবং আমরা আপডেটের কাজও শুরু করে ফেলেছি, কারণ গবেষণা ব্যাপক হচ্ছে। আপনাদের আমাদের গবেষণার আর একটা কথা যে আজকে আলোচনা থেকে আসলে আয়োজনের জন্য কিন্তু খাবার দাবারের একটা সুবিধা আছে, যদি অল্প ব্যবস্থা আছে এটা হলো আয়োজনের আমাদের বাংলাদেশের যখন আয়োজন থেকে গেলে আয়োজন খাবার দিতে হবে, আয়োজন